শিটে যেগুলো দেওয়া আছে কেউ যদি ওগুলো ওগুলো মুখস্থ করতে পারেন শিটের গুলো, তাহলেও কোনো সমস্যা নেই। তো এই যে এইখানে আমরা যে টপিক গুলো দেখছি মূলত দেখেন ইংরেজি গ্রামারের বেশিরভাগ জিনিসগুলোই আপনার কি রিলেটেড, পার্সন পিস রিলেটেড। তো যদি একবার ধরে ফেলি জায়গাটা বা ধরে ফেলতে পারি, তাহলে আমাদের পুরো ভয়েস পুরো গ্রামারটা হয়ে যায়। সবসময় খেয়াল রাখবেন ইংরেজি অ্যানালাইসিস গুলো তৈরি করতে হবে, ব্যাখ্যা তৈরি করতে হবে। আপনি যদি ভাবেন যে ইংরেজি পড়লাম গ্রামার তো আসলো, শুধু গ্রামার না, ইংরেজি পুরো বিষয়টা হচ্ছে আপনার রিটেন পার্টের সাথে টোটালি রিলেটেড। তো আপনি যত ভালো লিখতে পারবেন, আপনার ক্যাডার চয়েস থাকবে, চাকরি ক্ষেত্রেও চয়েস থাকবে। তো এই চয়েস গুলো যখন বাছাই করে আপনি তৈরি করতে যাবেন, তখন আপনার ইংরেজির উপর একটা দক্ষতা লাগবেই। আপনি যদি অ্যাডমিন পেতে চান, বা আপনি যদি অডিট পেতে চান, বা আপনি যদি ট্যাক্স পেতে চান, তো এগুলো যদি পেতে চাই তাহলে লাগবে। আর যদি আমাদের মতো চিন্তা করেন যে এই যে শিক্ষাতে থাকবেন, পোস্ট মাস্টারে থাকবেন, তাহলে আপনার সাবজেক্টের উপর আপনাকে স্পেশালাইজড হইতে হবে। ঠিক আছে। এখন বিষয় হচ্ছে যে আমরা চাই কি আসলে, নিজেকে যেভাবে তৈরি করতে চাই এটা। কারো কাছে দেখবেন অ্যাডমিনের চাকরি ভালো লাগে, কারো কাছে পুলিশের চাকরি ভালো লাগে, কারো কাছে শিক্ষার চাকরি ভালো লাগে। আপনি যেভাবে থাকতে চান সেইভাবে আপনি নিজেকে তৈরি করবেন। আহ এবং ইংরেজি এখানে একটা ভূমিকা রাখবে। তো টোটাল গ্রামারটাই মূলত রিটেনের সাথেও রিলেটেড। রিটেনের বিষয়টা হচ্ছে আপনাকে বারবার লিখতে হবে। তো যাই হোক, এই কথাগুলো মনে রেখে গ্রামারটা সবসময় চিন্তা করবেন। এখন আমরা যখন ভয়েস করতে যাই, আমরা এখানে টপিকটা দিছি আজকে, দেখেন আজকে আমাদের টপিকটা হচ্ছে ভয়েস আর ন্যারেশন। আসলে দেখি কতটুকু আমরা করতে পারি। তো ভয়েস বিষয়টা হচ্ছে যে খুব কঠিনও না, একটু আবার খুব একটা সহজও নয়, এরকম টাইপের আর কি। তো পরীক্ষায় খুব কঠিন বা এরকম আহামরি কোনো কিছু আসে না। আমি এই টপিকটাতে আজকে আপনাদের কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করবো না, শুধু একটা কারণেই করবো এখানে। আমি সরাসরি আপনাদেরকে বেসিক জায়গাটা এখানে বুঝাবো আমার অভিজ্ঞতা থেকে, বা আমি যতদিন ধরে পড়াই আমি যেটা দেখতে পাচ্ছি, যে আমি দেখি যে এই জায়গাটা আপনি কোশ্চেন অ্যানালাইসিস করবেন, ঠিক আছে করবেন, কোনো সমস্যা নাই। বেসিক জায়গাটা যদি ধরতে পারি তাহলে আর কোনো সমস্যাই এখানে হবে না। তো এই জন্য আমি বেসিক জায়গাটা, এখানে আমাদের অনেক ধরনের স্টুডেন্টই আমরা এখানে আছি, তো সবার সুবিধার জন্য আমি একেবারে পয়েন্ট করে এই জিনিসটা দেখাই দেবো। কারণ এখানে ন্যারেশন থাকে, ভয়েস থাকে, এগুলো বেসিকের জায়গাটা আপনাকে এই জন্য ইমপ্রুভ করতে হবে। কারণ আপনার ইংরেজি রিটেন পরীক্ষা যারা দিতে পারবেন বা দিবেন, ওইখানে স্পষ্ট একটা কথা উল্লেখ থাকবে। সেটা হচ্ছে যে আপনি প্যাসেজ থেকে কোনো কিছু কপি করতে পারবেন না, বা কপি করে কোনো কিছু লিখতে পারবেন না। আপনার ইংরেজি ফার্স্ট পেপারে যে পরীক্ষাটা থাকবে, সেই পরীক্ষায় আপনার 100 মার্কস, এবং সেকেন্ড পেপারে 100 মার্কস থাকবে। 200 মার্কসের যে পরীক্ষা, ফার্স্ট পেপারে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার একটা প্যাসেজ থাকবে, এই প্যাসেজের উপর ভিত্তি করে আপনাকে 100 মার্কস লিখতে হবে। 100 মার্কসের অ্যান্সার এই প্যাসেজের উপর করতে হবে। এর মধ্যে সবচেয়ে মানে অনেকের কাছে যেটা বিদঘুটে টাইপের মনে হয় বা আনইজি ফিল করে, সেটা হচ্ছে একই ধরনের প্রশ্ন থাকবে। হয়তো একটা রিপোর্ট তৈরি করতে বলবে, বা একটা লেটার লিখতে বলবে, বা একটা প্যারাফ্রেজ লিখতে বলবে, নাম্বার থাকবে। তো এরকম করে বলবে, এবং অবশ্যই একটা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন। তো সেই জায়গাগুলোতে আমরা যেন কপিকে এড়িয়ে, মানে সরাসরি কপি না করে প্রশ্নের উত্তর লিখতে পারি, সেই জন্য আপনার বড় ভূমিকা রাখবে তিনটা টপিক। একটা হচ্ছে ন্যারেশন, একটা হচ্ছে ভয়েস, আর একটা হচ্ছে ওই কন্ডিশন গুলো বা কানেক্টরস তৈরি করার উপর। এই তিনটা পয়েন্ট আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য কাজ, মানে খুব সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট যেটা আমরা করছি সবকিছুই লাগবে, কিন্তু কপি না করার জন্য এইগুলো আপনাকে ব্যবহার করতে হবে: ভয়েস, ন্যারেশন, কানেক্টরস এর ব্যবহার। তো এই জন্য এই জায়গাগুলো সবসময় বেসিক থেকে অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। দেখেন আমাদের পরীক্ষায় আসে ভয়েস চেঞ্জ। আমি যদি এখন জিজ্ঞাসা করি এখানে যে ভয়েস কাকে বলে, তো অনেকেই মানে গ্রামারের ভাষায় ভয়েস কি, দেখা যাবে যে অনেকের কাছে আমাদের ক্লিয়ার উত্তর নাই। ঠিক আছে। তো এই ভয়েস কাকে বলে বা ভয়েসের বিষয়টা যেটা, সেই সংজ্ঞাটা যদি আমরা কখনো ভালোভাবে খেয়াল করি, তাহলে দেখবেন যে সংজ্ঞার জায়গাটাতে সাথে সাথে আমাদের পড়াটা অনেকটা ইজি হয়ে যাবে। তো সংজ্ঞাটা কি বলে, ঠিক আছে, সাধারণভাবে ভয়েস চেঞ্জের সংজ্ঞা যেটা বলা হয় বা যেটা বলতেছে,
যে ভয়েস হচ্ছে মূলত ভার্বের সাথে রিলেটেড। আরেকটা হচ্ছে যে আমরা এইভাবে বলতে পারি, একটা কথা মনে রাখতে পারি, একটা মনে রাখতে পারি ভয়েস হচ্ছে ভার্বের ফর্ম, ভার্ব ফর্ম। তারপরে এখানে আমরা বলতে পারি এইভাবে, দুইয়ে যাওয়ার আগে বলতে পারি টেলস অ্যাবাউট, খেয়াল রাখেন, টেলস অ্যাবাউট সাবজেক্ট। সংজ্ঞাটা একটু খেয়াল করেন। ভয়েস কাকে বলে? ভয়েস হচ্ছে ভার্বের ফর্ম। সেটা কি করে? টেলস অ্যাবাউট সাবজেক্ট। সাবজেক্ট সম্পর্কে কি বলে? দুইটা কথা বলে। সাবজেক্ট whether receiving the action, একটা হচ্ছে যে রিসিভিং দ্য অ্যাকশন, যে অ্যাকশনটা সে রিসিভ করতেছে, অর পারফর্মস, অথবা পারফর্মিং, লিখি পারফর্মিং দ্য অ্যাকশন। শুনতে পাচ্ছি না সবাই? जी सर। জি স্যার। আমি একটা কথা সবসময় বলি, আপনাদেরকেও বলি, সবসময় মনে রাখবেন, যে কোনো টপিক যখন পড়তে যাবেন, এই টপিকের ডেফিনেশনটা জানার চেষ্টা করবেন। আমি বলতেছি না বই ধরে ভাষা ভাষায় ডেফিনেশন শিখতে হবে, এখানে আমি বইয়ের ভাষায় ভাষায় ডেফিনেশন লিখি নাই। আপনাকে বোঝার চেষ্টা করতে হবে যে জিনিসটা আসলে কি, কি সম্পর্কে সে বলছে, বা কি এটা। তো আমরা যদি দেখি, এখানে দেখেন আমি কি বলছি, যে ভয়েস কি? ভয়েস হচ্ছে ভার্বের একটা ফর্ম। বলেন ভয়েস কি? ভয়েস ভার্বের একটা ফর্ম, যেটা টেলস অ্যাবাউট, কার সম্পর্কে বলে? সাবজেক্ট সম্পর্কে বলে। সাবজেক্ট সম্পর্কে কি বলে? যে সাবজেক্ট কি অ্যাকশনটাকে রিসিভ করতেছে, না অ্যাকশনটা নিজে করতেছে। Sorry, খেয়াল করেন, আর সাবজেক্ট সম্পর্কে বলবে যে অ্যাকশন করতেছে, অর্থাৎ কাজটা সে করছে, না কাজটা সে রিসিভ করছে। এই জন্য আমরা লিখি রিসিভিং দ্য অ্যাকশন, অ্যাকশনটা কি রিসিভ করছে, না পারফর্মিং দ্য অ্যাকশন। তাহলে ভয়েস কাকে বলে আমরা বলতে পারবো? আমরা বলতে পারি যে ভয়েস হচ্ছে এমন কিছু, ঠিক আছে, যে ক্রিয়াকে প্রকাশ করে, অর্থাৎ ভার্বকে প্রকাশ করে। ভার্ব প্রকাশের ভঙ্গি, যে কাজটা সাবজেক্ট নিজে করছে, না কাজটা সাবজেক্টকে কেউ সম্পাদন করে দিচ্ছে। এটা কি কি বলা হয়? এটা কি, এটা কি আমরা वॉइस ভয়েস। बोला है। আপনারা তো কথা বলবেন না, তাহলে আমি একাই কথা বলে যাবো, হ্যাঁ। এটা কি কি বলে? सर वॉइस बोले। এটা কি ভয়েস বলে? আচ্ছা। তো এখন আপনি যখন দেখেন, আপনার গ্রামার কিন্তু ফিক্সড হয়ে গেছে। একটু খেয়াল করে দেখেন, আপনার সেন্টেন্সের আমি বলছিলাম শুরুতেই, শুরুর ক্লাসগুলোতে, যে আমাদের এটা হচ্ছে মাদার স্ট্রাকচার। ইংরেজি মাদার স্ট্রাকচার হচ্ছে এটা, সাবজেক্ট ভার্ব। তাহলে এ কাজ করতেছে, না করতেছে না, কে কার কাজটা ভার্বের সাথে, তার অ্যাকশনটা ডিরেক্ট না ইনডিরেক্ট, সেটাই হচ্ছে মূলত ভয়েস। তাহলে এই যে রিসিভিং অ্যাকশন যখন হয়, তখন সাবজেক্ট কি করে? জাস্ট তাকে রিসিভ করে, প্যাসিভ থাকে। আর পারফর্ম যখন অ্যাকশন হয়, তখন কি থাকে? সাবজেক্ট অ্যাক্টিভ থাকে, সক্রিয় থাকে। অর্থাৎ ক্রিয়ার সাথে ক্রিয়াকে সে নিয়ন্ত্রণ করে। এটার উপর ভিত্তি করেই বলা হচ্ছে যে ভয়েসের প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ, আরেকটা হচ্ছে প্যাসিভ। তারা
তো এখানে একটা হচ্ছে আমরা বলতেছি অ্যাক্টিভ আর প্যাসিভ। আসলে ভয়েসের আরো একটা ফর্ম আছে, সেটা হচ্ছে আরেকটা ফর্ম হচ্ছে, সেটা হচ্ছে কুয়াসি প্যাসিভ। বাংলায় যেটাকে আমরা অনেকটা ভাব বাচ্যের মন্ত্র বলে থাকি। এটাই হচ্ছে টাইপস অফ ভয়েস। টাইপস অফ ভয়েস আপনি শুনলে অবাক হবেন, ইন্টারমিডিয়েটের অনেক ছেলেপেলে বলে, জিজ্ঞাসা করলে যে ভয়েস কি, বলে স্যার ভয়েস তো গলার স্বর। ঠিক আছে। তো ঠিকই আছে একদিক থেকে, মানে গলার স্বর ওরা যে জেনে বলে বিষয়টা এরকম না, ওই কণ্ঠস্বর এটাকে বোঝায়। তো ভয়েসের মধ্যে টোনের একটা বিষয় কিন্তু আসলেও আছে। ঠিক আছে। আপনি যখন বলেন ঠিক আছে আমি যাই, না বলে আপনি কিন্তু বলতে পারেন কেউ কাজটা করুক, কেউ যাক, কেউ নিয়ে আসুক, তুমি যাও, তোমার তাকে যেতে দেওয়া হোক। এই যে টোন চেঞ্জ করতেছেন, এই টোনটার থেকেই আসলে এই বাচ্চাগুলো আসছে। বাংলায় আমরা বলতেছি বাচ্চা। এখন এই ভয়েসটা যখন হবে আপনি খেয়াল করেন, আমরা বলছি, একটা কথা বলছি যে অ্যাকশন রিসিভ করবে, আর একটা হচ্ছে অ্যাকশন পারফর্ম করবে। এই দুইটা জায়গা যদি আপনি খেয়াল রাখেন তাহলে ভয়েসের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এইটুকু। দ্বিতীয় কথা যেটা খেয়াল রাখবো, যে যখন সাবজেক্ট অ্যাক্টিভের কথা হচ্ছে তখন, ঠিক আছে, খেয়াল রাখবেন, সাবজেক্ট যখন অ্যাক্টিভের কথা হচ্ছে, যখন অ্যাক্টিভ ভয়েসের কথা হবে, তখন কি হবে, এই সাবজেক্ট থাকবে ইনএক্টিভ। ঠিক আছে। যখন বলা হবে যে সাবজেক্ট, ভালো করে খেয়াল করেন, যখন পেসিভ হবে তখন সাবজেক্ট ইনএক্টিভ, আবার যখন অ্যাক্টিভ হবে তখন সাবজেক্ট কি, অ্যাক্টিভ। এই জায়গাটা যদি আপনি খেয়াল রাখেন তাহলে ভাব নিয়ে আর আপনি টেনশন করতে হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট অ্যাক্টিভ, পেসিভ ভয়েসে সাবজেক্ট ইনএক্টিভ। এই কথাটা মাথায় ঢুকলেই হবে। স্যার ইনঅ্যাক্টিভ বলতে কি বোঝানো ইচ্ছা স্যার? মানে সাবজেক্ট অ্যাকশনটা নিজে সম্পাদন করবে না, সাবজেক্ট নিজে কর্ম সম্পাদন করবে না। এই যে আমরা বলি না, আই ডু দ্য ওয়ার্ক, এইভাবে তো বলি আমরা। জি স্যার। আর এইভাবে বলেন দ্য ওয়ার্ক, এটুকু সবাই বুঝি, ইজ ডান বাই মি, এটুকু তো বুঝি আমরা নাকি? জি স্যার। এটুকু আমার বোঝাই যাবে না, আমি যেগুলো নিয়ে কনফিউশন করবেন বা ইজি টার্ম শেখানোর চেষ্টা করবো। আই ডু দ্য ওয়ার্ক, দেখেন তো এখানে কি সে আই কি ডুটাকে রিসিভ করতেছে না নিজেই পারফর্ম করতেছে? স্যার নিজে পারফর্ম করতেছে। তাহলে সাবজেক্ট কি অবস্থায় আছে? অ্যাক্টিভ। পারফর্মিং অবস্থায় আছে। পারফর্মিং অবস্থায় থাকলে সে কি? অ্যাক্টিভ। 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 দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। এখন দেখেন তো এই দ্য ওয়ার্ক, সে কি কাজটা সম্পাদন, মানে সে কি ভার্বের সাথে সে কি রিসিভিং করতেছে নাকি পারফর্মিং করতেছে? স্যার রিসিভ করতেছে। তাহলে ওয়ার্কটা অন্য কেউ করে দিচ্ছে, মানে তাকে অন্য কেউ করে দিচ্ছে, এই ক্রিয়াটা অন্য কেউ সম্পাদন করে দিচ্ছে। তাহলে এটা কি বলতেছি, প্যাসিভ। তাহলে দেখেন, সাবজেক্ট ইনএক্টিভ মানে কি বোঝাচ্ছে? সাবজেক্ট ইনএক্টিভ মানে সে পারফর্মার না, সে রিসিভার। জি স্যার, বুঝতে পারছি স্যার। কথাটা ক্লিয়ার? জি স্যার। সবাই একটু মন দিক দিয়ে খেয়াল রাখবেন। সাবজেক্ট অ্যাক্টিভ ইনএক্টিভ আপনার পরীক্ষায় ভয়েস চেঞ্জ দুই ধরনের আসতে পারে। একটা হচ্ছে যে আপনাকে সরাসরি বলে দিবে যে নিচে নিচে কোনটি প্যাসিভ ফর্মে আছে বা কোনটা অ্যাক্টিভ ফর্মে আছে, সরাসরি বলে দিবে। অথবা প্রশ্ন দিয়ে বলবে যে চেঞ্জ দ্য ভয়েস। এইভাবে বলবে। আমি আসতেছি ধাপে ধাপে। তাহলে আমার এই কাজটা সবসময় খেয়াল রাখবো কোথায়, এইখানে খেয়াল রাখবো। তাহলে আমার এই কাজের সাথে আরো কি বের হলো, আমি দেখেন আমি যদি ডাটা দাঁড় করাই, আমার ফাউন্ডেশন যদি আমি দাঁড় করাই, তাহলে আমি কি পাচ্ছি? এতক্ষণ পর্যন্ত বলা কথা আমি পাইছি, সব কথা পাইছি কার সম্পর্কে? সাবজেক্ট সম্পর্কে পাইছি, তাই না? সাবজেক্ট সম্পর্কে এই বারে আমরা কি পাইলাম?
সাবজেক্টের দুইটা অংশ হইতে পারে, একটা হবে সে অ্যাক্টিভ হবে, আচ্ছা, সে পারফর্মার হবে, অথবা রিসিভার হবে। দুইয়ে পাইলাম যদি সে পারফর্মার হয়, যদি পারফর্মার হয় তাহলে সে অ্যাক্টিভ। এখানে পাইলাম যে সে যদি রিসিভার হয় তাহলে সে passive। ভাগ নিয়ে কোনো কথা আসছে এখানে? না স্যার। না, এই জায়গাটাই আপনাকে বুঝতে হবে আসলে। তাহলে সাবজেক্ট অ্যাক্টিভ আর প্যাসিভ, তাহলে এইখান থেকে আমাদের আরেকটা, যদিও বলতেছি যে আরেকটা ফর্ম আছে কোয়াসিভ, না সাবজেক্টকে বোঝায় না অবজেক্টকে বোঝায়, সেটা হচ্ছে ভাববাচক। আচ্ছা, সেটাতে আমরা পরে আসতেছি। তাহলে একটা হচ্ছে সাবজেক্ট অ্যাক্টিভ আর একটা ইনঅ্যাক্টিভ। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, পরে আসুন আপনার এইটা গেল একটা কাটা দাঁড়ায়। তাহলে ভাগ নিয়ে আমরা এখনো কিছু বলি নাই, শুধু টেন্সের বিষয়টা মাথায় রেখে। আচ্ছা, এখন এই ভয়ের চেঞ্জ যে আসবে, পরীক্ষায় প্রশ্ন আসবে এইভাবে, ধরে নিলাম এটাই আসবে, চেঞ্জ দ্য ভয়েস। যদি বলে দেয় তাহলে তারা আমার একটা কাজ করে দেবে, আপনাকে বাক্যের চেঞ্জ ভয়েস করতে হবে। তার মানে কি, সাবজেক্ট যদি অ্যাকশনে থাকে, সাবজেক্ট যদি পারফর্মারে থাকে তাকে রিসিভার বানাইতে হবে, আর যদি রিসিভারে থাকে তাহলে তাকে কি বানাইতে হবে, পারফর্মারে বানাইতে হবে। এখন আপনি এই জায়গায় যখন বলবে চেঞ্জ দ্য ভয়েস, তখন আপনি দুইটা কাজ করবেন। সর্বপ্রথম ফাইন্ড আউট দ্য ভয়েস, ফাইন্ড আউট দ্য ভয়েস অফ দ্য গিভেন সেন্টেন্স। প্রথমে আপনি ফাইন্ড আউট করবেন, তারপরে যেটা করবেন চেঞ্জ করবেন, দেন চেঞ্জ ইট। আচ্ছা, কি হইতে পারে? সাধারণত এইটাই হবে, এরকম হবে অ্যাক্টিভ প্যাসিভ। খেয়াল করেন সায়েন্সের তো এরকম আমরা বিক্রিয়া পড়ি, এই চেঞ্জিং ধারাটা হবে এই যে এরকম। বোর্ড দেখতে পাচ্ছি না সবাই? জি স্যার, দেখতে পারতেছি জি স্যার। স্যার। হ্যাঁ। তাহলে এই আরেকটা জায়গা আমাদেরকে ভয়েসের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখবো? আমি কিন্তু বারবার ভেঙে ভেঙে বলতেছি, অ্যাক্টিভ প্যাসিভ, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, পারফর্মার রিসিভার। এখন আসলাম পরীক্ষায় প্রশ্ন যখন থেকে চেঞ্জ দ্য ভয়েস, তখন আমার প্রথম কাজ হচ্ছে যে বাক্যটা সাবজেক্ট অ্যাকশনে আছে কিনা এটা খুঁজে বের করবো, অর্থাৎ ভয়েসটা আমি খুঁজে বের করবো। দ্বিতীয় যেটা করবো, তারপর চেঞ্জিং করবো। চেঞ্জিং এর নিয়ম নিয়ম কম বেশি সব ক্ষেত্রে একই রকম। আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো, এই নোটগুলো মাথায় রাখবেন। 3 নাম্বার, তাহলে এটা গেল এক, নাম্বার ওয়ান, এটাকে বলতে পারি নাম্বার টু, ঠিক আছে? আর 3 নাম্বারে যেটা আমরা খেয়াল রাখবো, আমাদের মাথায় যে এগুলো প্রিসেট হয়ে আছে এগুলোকে দূর করব। এখানে লিখেন বাই আসলেই পেসিভ, লিখে এখানে কেটে দেন এই কথাটা। বাই আসলেই যে পেসিভ হবে এরকম কোনো কথা বলেন, স্যার, এরকম কোনো সত্য নয়। এরকম কোনো শর্ত নাই। বেশিরভাগ ক্ষেত্রে হয় এইখানে বাই ছাড়া আরো ভিন্ন ধরনের প্রিপজিশন বসতে পারে। বাই দেখলেই যে আমি পেসিভ করব, এই চিন্তা থেকে আমি বের হয়ে আসবো। আজকে থেকে বের হয়ে এসে আমি কোন চিন্তায় চলে যাব, এখান থেকে চিন্তায় আসবো যে বাই দিয়ে পেসিভ না অ্যাক্টিভ এটা নির্ধারণ করবো না। আমি সব সময় বাক্যটা পেসিভ না অ্যাক্টিভ এটা নির্ধারণ করব কি দিয়ে, পারফর্ম করতেছে কে, সাবজেক্ট পারফর্মার না সাবজেক্ট রিসিভার। কথা ক্লিয়ার? জি স্যার। স্যার। সবাই খেয়াল রাখবেন, কথা কিন্তু স্লো বলতেছি যেন বোঝা যায়। তাহলে বাই আসলেই সেটা যে পেসিভ ভয়েস হবে এই কথাটা না, আবার বাই না আসলেই যে পেসিভ হবে না এটাও না, বাই আসতেও পারে না আসতে পারে। তাহলে ভয়েসের ক্ষেত্রে এই বিষয়টাও আমাদের অবশ্যই গুরুত্ব দিয়ে খেয়াল রাখবো। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে যে আরো একটা কথা আমরা জানি বা বলে থাকি, সেটা হচ্ছে 4 নম্বরে। দেখেন আমি তো সব পয়েন্ট করে দিলাম। 4 নম্বরে আমার কাছে ভিন্ন কালীন নাই, আজকে থাকলে ওটাও আলাদা করে লিখে দিতে পারবো। 4 নম্বরে কি হচ্ছে, আরো একটা ভুল ধারণা আমাদের আছে, সেটা হচ্ছে যে V3 হলেই সেটা পেসিভ। বেসিক ভাবে আমাদের এই সেভাবে শিখে V3 হলেই পেসিভ, ব্র্যাকেটে এটাকে ওকে দিব।
এই কথাটাও সত্য না, এই কথাটাও কি না, সত্য না। ভি থ্রি এলেই যে পেসিভ হবে এই কথাটা সত্য না। কেন? কারণ ভি থ্রি নিয়ে আমার খেয়াল রাখতে হবে, ভি থ্রি শুধুমাত্র ভার্বের পাস্ট পার্টিসিপল হিসাবে কাজ করে না, ভি থ্রি অ্যাডজেক্টিভ হিসাবেও সেন্টেন্সে কাজ করে। আমরা অ্যাডজেক্টিভ যখন পড়ছি মনে আছে না আমাদের এগুলো? জি স্যার। ভি থ্রি শুধুমাত্র পাস্ট পার্টিসিপল আর ভার্বের ভি থ্রি হিসাবেই কাজ করে না, সে অ্যাডজেক্টিভ হিসাবেও কাজ করে। তাহলে এই পয়েন্টটা আমরা অবশ্যই খেয়াল রাখবো, যে ভি থ্রি আসলেই যে পেসিভ হবে এই কথাটাও সত্য না। কথা বুঝতে পারছি? যেমন ইন্টারমিডিয়েটের একটা গল্প আছে, দ্য প্যারটস টেইল। প্যারটস টেইলে একটা কথা আছে যে দ্য ফার্স্ট থিং নিডেড ওয়াজ এ কেস। নিডেড দেখে যদি আপনি মনে করেন যে এটা পেসিভ হয়ে গেছে, না, এটা হচ্ছে যে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা খাঁচা। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সকে স্ট্রাকচারে লাগা হয়েছে। তো যাই হোক, সেখানে আর যাচ্ছি না। তাহলে এখন পর্যন্ত চারটা জিনিস দেখলাম। প্রথমটা কি দেখলাম? অ্যাকশন, পারফরমেন্স। আর দ্বিতীয়টা দেখলাম যে আহ, কি বলছি, অ্যাক্টিভ এবং পেসিভ। তৃতীয়তে কি বলছি, বাই, দ্বিতীয়টা বলছি এখানে ইন্টারঅ্যাকশন বলছি, দ্বিতীয়টাতে বলছি ভয়েসটাকে বের করা, তৃতীয়টা বলছি যে বাই আসলেই পেসিভ হবে এই ধারণা থেকে বের হয়ে আসবো, আর চতুর্থতে বলছি ভি থ্রি হলেই যে পেসিভ হবে এই ধারণা থেকেও বের হয়ে আসবো। কারণ ভি থ্রি হলে সেটা কি হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। পঞ্চম একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেই পঞ্চম জিনিসটা কি, সেটাও খুব সমানভাবেই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অবজেক্টের কথা আমরা খেয়াল রাখবো। ঠিক আছে, অবজেক্টের কথা খেয়াল রাখবো। বোর্ড দেখা যাচ্ছে কি? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, অবজেক্টের ক্ষেত্রে খেয়াল রাখবো যে কে অবজেক্টে হয়, মানে অবজেক্টে কে থাকে, এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা বলছিলাম মেইন স্ট্রাকচার, অবজেক্ট কে হয়, নাউন বা প্রোনাউন। তাহলে এই অবজেক্টটাকে আমরা খেয়াল রাখবো। অবজেক্ট খেয়াল রাখলে আপনাকে কোন ফর্মে চলে আসতে হবে। অবজেক্টের ক্ষেত্রে দুইটা বিষয় খেয়াল রাখবেন। একটা হচ্ছে অবজেক্ট ভিজিবল হইতে পারে, অবজেক্ট ইনভিজিবল হইতে পারে। শুনেন, আমি এখানে যেভাবে বলতেছি আমি নিজে যেভাবে চিন্তা করি এইভাবে বলার চেষ্টা করছি। তো আপনিও চিন্তা করবেন যেভাবে, সেভাবে বলবেন, তাহলে দেখবেন পড়া ভালো লাগবে, ইজি লাগবে। তো এখানে এখানে দেখেন আমি এক বোর্ডের মধ্যেই এক 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 ইয়েতেই কথা বলতেছি অনেকক্ষণ ধরে, কিন্তু একটা জায়গাতেই আমি কিন্তু মূল জায়গাগুলো নিয়ে এসে পড়ছি। এখন দেখেন আমি এই যে প্রায় 34 মিনিট, 6 মিনিট পরে আসলে 28 মিনিট ধরে পেঁচাল, 28 মিনিট পেঁচালে সারমর্ম কি? সারমর্ম হচ্ছে 5টা জিনিস বলছি। তো ফার্স্ট ওয়ান, আমি ভয়েসের সংজ্ঞা বলছি, সংজ্ঞা থেকে আমরা দুইটা পয়েন্ট বের করছি। কি বের করছি? যে সাবজেক্ট হয় রিসিভ করবে, না হয় পারফর্ম করবে। যদি রিসিভ করে তাকে বলবো প্যাসিভ, যদি পারফর্ম করে তাহলে তাকে বলবো অ্যাক্টিভ। একটা পয়েন্ট বের করছি। পরীক্ষায় প্রশ্ন কিভাবে থাকবে, চেঞ্জ দ্য ভয়েস। যদি এই কথা বলা থাকে তাহলে আমি যে কাজটা করব, যে বের করব যে সাবজেক্ট রিসিভার না পারফর্মার, অর্থাৎ ভয়েস ফাইন্ড আউট করবো অ্যাক্টিভ না প্যাসিভ। তারপর সেটাকে নিয়ম অনুযায়ী চেঞ্জ করবো। 3 নম্বর কথা যেটা বলছি সেটা কি বলছি, যে বাই থাকলেই পেসিভ হবে এই ধারণা থেকে আমরা বের হয়ে আসবে। চতুর্থ কথা, ভি থ্রি থাকলেই প্যাসিভ হবে এই ধারণা থেকে বের হয়ে আসবে। তবে এইখানে খেয়াল রাখতে হবে যে পেসিভে ভার্ব সর্বদা ভি থ্রি হবে। ভি থ্রি থাকলে পেসিভ, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন, ভি থ্রি থাকলে পেসিভ না, কিন্তু পেসিভের ভার্ব সর্বদাই কি হবে, ভি থ্রি হবে। এই কথাটা প্যাচ লাগাই দিয়ে, পেসিভ ভি থ্রি থাকলেই পেসিভ হবে না, কিন্তু পেসিভের ভার্ব সর্বদা ভি থ্রি হবে। এই প্যাচটা মনে থাকবে তো সবার? জি স্যার। এটা সবাই খেয়াল রাখবেন। ভি থ্রি থাকলেই পেসিভ না, কিন্তু পেসিভ ভি থ্রি ছাড়া পাবে না। আর পঞ্চম যে কথাটা আমি বলছি, যে আমাকে ক্লিয়ারলি অবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, যে অবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। তো অবজেক্ট যদি আইডেন্টিফাই করি, ওই অবজেক্টটা আমাদের কি হইতে পারে, অবজেক্ট দুইটা অপশন নিতে পারে, একটা হচ্ছে ভিজিবল অবজেক্ট আর একটা হচ্ছে ইনভিজিবল অবজেক্ট। আরো একটা ধরন হতে পারে, একের অধিক অবজেক্ট থাকতে পারে।
যদি একের অধিক অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে আমরা সতর্কভাবে থাকবো। অনেক সময় দুইটাকে ধরতেই হয়, অনেক সময় দুইটাকে ধরলেও হবে না। তো এই হইলো আমি এতক্ষণ যে কথাগুলো বলছি, এই কথাগুলোর মূল বা বেসিক যেটা ভয়েস এই সম্পর্কে, সেটাই হলো এই কথাটা। এই পর্যন্ত কি কথা বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে ভয়েসের মূল জায়গাটা এখানে আমাদের শেষ। তাহলে এই 5টা পয়েন্টকে ধরে ধরে আমরা মনে রাখার চেষ্টা করব। আরেকটা কথা বলছি, যে V3 হইলে সেটা কি হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, আবার পার্টিসিপলও হইতে পারে। কখন কোথায় সে কিভাবে কাজ করছে সেটা আমরা আগের ক্লাসগুলো থেকে খেয়াল রাখার চেষ্টা করছি বা খেয়াল রাখবো। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আমি আরেকবার সময় দিলাম, 1 মিনিট জাস্ট রিপোর্টটাকে দেখে নেন যে আমি যে কথাগুলো বলছি পয়েন্ট করে এইগুলোই আছে এখানে। কোনো প্রশ্ন নাই না? না স্যার, প্রশ্ন নাই স্যার। তাহলে ছোট্ট একটা প্রশ্ন আমি করি। এই অবজেক্ট যে বললাম, ভিজিবল ইনভিজিবল, সে যে অবজেক্ট এইটা বুঝলো কিভাবে? স্যার, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে ভার্বের ডানে যেটা থাকবে ওটা অবজেক্ট। ভেরি গুড। ঠিক এই কথাটাই বলছিলাম একেবারে শুরুর দিকে যখন নাউন করছিলাম তখন, ঠিক না? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে সাধারণত যেটা পাওয়া যায় সেটাকে আমরা বলে থাকি অবজেক্ট। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, অবজেক্ট হচ্ছে সেটা, অবজেক্ট হচ্ছে সেটা যেটা অ্যাকশন রিসিভ করে। ঠিক আছে, খেয়াল করেন, অবজেক্ট হচ্ছে যেটা সেটা কাজটাকে, এই রিসিভটা সাবজেক্টের মতো না, অ্যাকশনটাকে এখানে স্যার, কে একটু বা বড় কাকের করে উপর, লিখবেন। হ্যাঁ কে বা কাকের উপর ভিত্তি করে রিসিভ করে। এবং এইটা যখন আসবে ক্রিয়া দ্বারা ওইটা সম্বোধন। যেমন ধরেন আমি যদি একটা সেন্টেন্স লিখি, আই গো টু, এখানে কি অবজেক্ট আছে? না স্যার, এখানে বলেন, এখানে অবজেক্ট কি নাই। সাবজেক্ট আছে? স্যার, এটা তো অবজেক্ট নাই। আচ্ছা, সাবজেক্ট আছে, অবজেক্ট নাই। নাই। কারণ এই যে আই গো, এই ভার্বটার কাজটা কাউকে ঘিরতেছে না, কোনো কর্ম এখানে পাচ্ছে, অবজেক্ট যেটাকে বলতেছি সেটা। এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে, সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে এই স্যার, হলো আমাদের প্যাসিভ অ্যাক্টিভ নিয়ে মোটামুটি বেসিক কথা। ঠিক স্যার, আছে, অবজেক্ট না থাকলে ভয়েস চেঞ্জ করা যাবে না। স্বাভাবিকভাবে করা যাবে না, কিছু ব্যতিক্রম থাকবে, সেই ক্ষেত্রে হয়তো করা যাবে। সেই ক্ষেত্রেই আমাদের যেটা আসে অনেক সময়, যেমন আচ্ছা এই যে একটা সেন্টেন্স দেখেন একসাথে দুইটা কাজ হবে। যেমন খেয়াল করেন আমি লিখলাম ই উইল বি অনেস্ট। ঠিক আছে, এখানে খেয়াল করেন এই জায়গাতে কি আছে? বি আছে না? জি স্যার। এই 3টা শব্দ তো আমরা চিনি, তাই না? জি স্যার। হ্যাঁ, এখন দেখেন এটা প্রেসিভ করেন তো।
দেখেন এটা পেসিভ হচ্ছে না, কেন হচ্ছে না বলেন তো? বলতেছি আমরা এখানে অবজেক্ট নাই। নাই। যখন না থাকে তখন ভিন্ন একটা টেকনিকে করা যায়। সেটা হচ্ছে, অবজেক্ট না থাকলেই যে করা যাবে না সেটা বিষয় না, সেটা হচ্ছে যে অবজেক্ট থাকলে বেসিকটা আপনার জন্য ইজি হয়ে যায়। এই বাক্যটাকে যদি বলতে চান তাহলে এটাকে এইভাবে করতে হবে, ইট ইজ সেড দ্যাট হি উইল বি অনেস্ট, অথবা পিপল, ঠিক আছে, এইভাবে করতে হবে, ইট ইজ সেড দ্যাট হি উইল বি অনেস্ট। এখন আমরা ওই পাশে যাচ্ছি না আপাতত। যেমন এই প্রশ্নটা আসে অনেক সময়, লায়ন ইজ দ্য কিং অফ এনিম্যাল, এটা যদি চেঞ্জ আসে তাহলে কি বলবেন? ঠিক আছে, এটা কিভাবে বলতে হবে, ইট ইজ সেড দ্যাট। লোকজন বলে থাকে সিংহকে পশুর রাজা। তো এখন এই বি যুক্ত যদি থাকে তাহলে আপনি বি দেখা এখানে বি থ্রি দেখলেন, আপনি এটাকে পেসিভ বলে দিলেন, কিন্তু বাক্য তো এটা পেসিভ না, এটা তো অ্যাক্টিভ, এটা তো অ্যাক্টিভ আছে। তাহলে বি বিং বিং থাকলে পেসিভ বুঝবো কিভাবে? বুঝবো এরপরে অ্যাডজেক্টিভ না থেকে কি থাকতে হবে? V3। কথা বলেন, ভি থ্রি থাকতে হবে। এইটা অ্যাক্টিভ ভয়েস, কিন্তু এইটা কি ভয়েস দেখেন তো? বেসিক, আমার কি অ্যাক্টিভ প্যাসিভের একেবারে বেসিক কথাটা বলতে হবে সবাইকে? অনেকে চুপ থেকে স্যার এখন এটা বুঝে তো দেখুন। ইসের ফিউচার দেখেন, ইনডিফিনিট। অ্যাক্টিভের স্ট্রাকচার কি সবাই খেয়াল করি? যারা একটু চুপচাপ আছেন তাদের জন্য, সাবজেক্ট, তারপরে হবে প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এটার প্যাসিভ কেমনে হবে? প্যাসিভ স্ট্রাকচারটা এরকম। এই একটা স্ট্রাকচারে যদি বুঝেন জীবনে কোনোদিন ভয়েস সমস্যা হবে। কি হবে? তীর চিহ্ন বানান। অবজেক্ট কি হবে? অবজেক্ট ট্রান্সফর্ম হয়ে কি হবে? সাবজেক্ট হবে। এখানে অবশ্যই একটা বি ভাগ বসবে। এটাতে আমি ওই যে বাকি রাখছিলাম ভাগ, যেটাকে বলছিলাম টেন্স, বি ভাগ করে কি হবে? দুইটা শর্ত মানবে এখানে। শর্ত নাম্বার এক, টেন্স অনুযায়ী, দুই পার্সন অনুযায়ী। যারা যা বুঝতেছে কি করতেছেন লিখে রাখেন। তারপর কি হচ্ছে, এই যে ভি ভি ভার্ব আছে, পেসিভে যাওয়ার সময় এটা সবসময় ভি থ্রি করবো, প্লাস এখানে একটা প্রিপজিশন দিব, আর এটাকে কি করব, সাবজেক্টকে তার অবজেক্টিভ ফর্ম বানাবো। ঠিক আছে, সাবজেক্ট চেঞ্জ হয়ে কি হবে? সাবজেক্টটা চেঞ্জ হয়ে অবজেক্ট হবে। আমি জানি এটুকু বুঝেন আপনারা, কিন্তু তারপরেও হিসাবটা খেয়াল রাখেন। আমি কিন্তু দেখেন ভাগটা কিভাবে করছি। সাবজেক্টে আসলাম, শর্ত দিছি অবশ্যই একটা বিভাগ বসবে। বিভাগ বসানোর জন্য দুইটা শর্ত অনুসরণ করতে বলছি, একটা বলছি টেন্স, আরেকটা কি বলছি? পার্সন। একটা বলছি টেন্স, আরেকটা কি বলছি? পার্সন। আবারও বলেন, একটা কি বলছি? টেন্স, আরেকটা পার্সন। ভার্বকে কি হইতে হবে? বি থ্রি হইতে হবে। এইখানে একটা প্রিপজিশন বসবে, অ্যাপ্রোপ্রিয়েট যে কোনো একটা প্রিপজিশন বসবে, প্লাস সাবজেক্ট অবজেক্ট ফর্মে হবে। অর্থাৎ অ্যাক্টিভ থেকে যখন পেসিভে যাচ্ছে তখন আমরা জুম করতেছি। আবার এটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে। আবার যখন প্যাসিভ থেকে ইয়েতে যাচ্ছি, অ্যাক্টিভে যাব, তখন মাইনাস করব। অ্যাক্টিভ থেকে প্যাসিভ প্লাস, প্যাসিভ থেকে অ্যাক্টিভ মাইনাস। সবসময় মনে রাখবেন। আমার এই কথা বুঝেন নাই, কে বলেন? বুঝছি স্যার। সবাই কথা বলেন এখন। জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার, অ্যাক্টিভ ক্লিয়ার। থেকে প্যাসিভ প্লাস, প্যাসিভ থেকে অ্যাক্টিভ মাইনাস, যোগ হবে, বিয়োগ হবে। এই জায়গাটা কোনো অবস্থাতেই ভুল ভুল করবেন না। ঠিক আছে, কোনো অবস্থাতেই ভুল করবেন না। আচ্ছা, জি।
এখন এই যে এটা যদি হলো, এখন দেখেন হি উইল বি গিভেন প্রপার্টি, তাকে সম্পত্তি দেওয়া হবে। দেখেন তো, এটা কি ভি3 ফর্ম না? আর এটা হচ্ছে বিভাগ, তাহলে অবশ্যই কোন ফর্মে আছে? সম্পত্তি দেওয়া হবে। সম্পত্তি সে কি নিতে নিতে পারতেছে? সে কি রিসিভ করতেছে না পারফর্ম করতেছে? স্যার রিসিভ করতেছে। তাহলে সেটা প্যাসিভ ভয়েস আছে। তাহলে দেখেন এখানে তো অবজেক্ট নাই। তাহলে অবজেক্ট না থাকলে এখানে আমরা কি করবো? হ্যাঁ, স্যার আমরা সামওয়ান অবজেক্ট নাই। সামওয়ান উইল গিভ। উইল গিভ হিম প্রপার্টি। বিষয়টা কিন্তু ইজি, বিষয় কিন্তু প্যাচের কিছু না। কথা দেখেন, আমি মাইনাস করছি, কি মাইনাস করছি? এই যে এটারে মাইনাস করছি, আর ভি2 থেকে ট্যান্স অনুযায়ী ভি1 এ চলে আসছে। মোডাল অক্সিলারি পরে ভি1 বসে, এটা আপনারা আগে থেকেই জানেন। মূল পরিবর্তন তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্টের মধ্যে, অন্য কোথাও নাই। কথাটা বুঝাতে পারলাম? আবার এখানে দেখেন ভাই অন্যান্য কিছুই নেই। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। যদি এইটুকু হয় তাহলে আপনার ভয়েস শেখা শেষ। আপনার মানে ভয়েস নিয়ে কোনো মানে ভেজাল হবে না। এখন আমি আপনাকে যে দুই একটা কথা বলি, যে খেয়াল রাখবেন যে এইটা, এই বিং এর পরে ভার্ব 3 আছে কিনা। যদি থাকে তাহলে দেখেন তো, এইটা যদি বলি এটা কি অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? বলেন এটা কি ভয়েস? স্যার অ্যাক্টিভ। স্যার বলি কি অ্যাক্টিভ। হয়? এটা অবশ্যই অ্যাক্টিভ ভয়েস। কোন কারণে অ্যাক্টিভ ভয়েস বলেন তো? এটা বাংলা অর্থ কি? এখানে ভার্ব থ্রি নাই, হি হ্যাজ বিন এর পরে ভার্ব। হ্যাঁ, এই যে এই শর্তটার মধ্যে পড়ছে, এই শর্তটার মধ্যে পড়ছে, এই যে এই প্যাচটা খেয়াল রাখবেন। দেখেন আমি কিন্তু যেগুলো যেগুলো আপনার জানার মধ্যে আছে সেগুলোতে সরাসরি ঢুকলাম না। আমি আপনাকে আমি মানে বিষয়টা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি যে ভয়েসটাকে ভিন্ন জায়গা থেকে ভিন্ন ভাবেও চিন্তা করা যায়, বা এই যে যে পদ্ধতি, আমরা ভিন্ন ভাবে বলতেছি না ঠিক, এই পদ্ধতিটাই চিন্তা করবেন তাহলেই হবে। এই পর্যন্ত ক্লিয়ার না সবার? জি স্যার। ওকে, তাহলে এই একটা, ওই পাঁচটার পরে এই যে আরেকটা বিষয়, এই একটা বিষয় আমরা খেয়াল রাখবো। পাঁচটার পরে এই যে বিষয়টা, এই বিষয়টাও খেয়াল রাখবো। আশা করি মনে থাকবে সবার। হ্যাঁ ইনশাআল্লাহ স্যার। স্যার। ইনশাআল্লাহ। এখন আসেন, এরপরে তাহলে আর কি আছে, এর বাইরে কি ক্লাস কথা আছে আমাদের? স্যার ওই যে হ্যাঁ, বাই ছাড়া, ওই যে বললেন যে বাই ছাড়া অন্যান্য প্রিপোজিশন বসে, সেটা কোন কোন শব্দের বেলা বসে এটা একটু লিখে কোন দিলে কোন ভালো হতো। শব্দের নাই? আপনি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা পড়ছিলাম যে, হ্যাঁ, জি স্যার। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আমরা দেখছি না যে শব্দ কিভাবে কিভাবে এক একটা প্রিপোজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা একটা হ্যাঁ স্যার। সেন্টেন্স লিখি, দেখেন। হি ওয়াজ শকড। আচ্ছা, এইভাবে দ্য নিউজ শকড হিম। খেয়াল করেন, খবরটি তাকে চমকিত করলো বা অবাক করে দিল বা মর্মাহত করলো, তাই না? দ্য নিউজ শকড, এটা কোন ভয়েসে আছে? আমি এটাকে চেঞ্জ করবো, চেঞ্জ দ্য ভয়েস। স্যার active তাহলে voice। আমি দেখলাম এটা কোন চেঞ্জে আছে, এটা আমি বুঝতেই পারতেছি এটা কি আছে, অ্যাক্টিভ আছে। কিসে আছে? অ্যাক্টিভ ভয়েস। কিভাবে বুঝলাম? স্যার এটাতে অক্সিলারি ভার্ব নাই। না, অক্সিলারি ভার্ব তো, আচ্ছা। আর আমার এত কিছু যাওয়া দরকার নেই, নিউজ শক ঠিক, তাকে কি শক করলো? নিউজ। তাহলে সাবজেক্ট নিজেই কাজ করতেছে। জি স্যার। আচ্ছা, এখন এটাকে আমি চেঞ্জ করবো অ্যাক্টিভ থেকে, তাহলে বুঝলাম অ্যাক্টিভ আছে। তাহলে আমি প্যাসিভ করবো,
তাহলে আমার সূত্র কি, প্লাস না মাইনাস? স্যার প্লাস করতে হবে। তাহলে প্লাস করতে হবে, অ্যাক্টিভ থেকে এখানে যাব প্লাস করব। ওকে, প্লাস করলাম। তাহলে প্লাস করলে আমার প্রথম নিয়ম কি, অবজেক্ট সাবজেক্টের জায়গায় আসবে। হুম। তাহলে আনলাম হিম। হি। এটাকে চেঞ্জ করে আমার কি করার কথা, হিমের সাবজেক্টের স্যার ফর্ম এটা হি তাহলে হবে। প্রোনাউন নিয়ে করছি আমরা, তাহলে হুম। এটা কি হবে, জি স্যার। হি স্যার হবে। হি। আচ্ছা, এটা কি আছে, ভি2, রাইট ফর্ম ভাবে করে আসছে। ভি2 এর জন্য অক্সিলারি ভার্ব কি, ওয়াজ। স্যার ওয়াজ ওয়াজ। না? ওয়াজ আর হয়। একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে ওয়ার, এগুলো কিন্তু আগেই পড়া, এগুলো আর নতুন করে কিছু নাই। তাহলে হি এর সাথে কি বসবে, ওয়াজ। ওয়াজ। এটার ভি3 ফর্ম কি, যা আছে তাই। তাই। আমি মনে মনে সাজাই নিই, সব সব হচ্ছে সব। তো আমি সাজাইলাম, পাইলাম। এখন দেখেন, আপনি এখানে দিবেন বাই দা মিনস, আপনার উত্তরটা কেটে দিবেন। কেন কেটে দিবে, এইখানেই আসতেছে আপনার প্রিপোজিশনাল ক্যাচ। শব্দের সাথে কোন বস্তু জাতীয় যদি কিছু হয় তাহলে বসবে প্রিপজিশন এড। আমি কিন্তু অ্যাডিং এর ক্ষেত্রে কিন্তু বাই লিখি নাই, আমি অ্যাডিং এর ক্ষেত্রে কি লিখছিলাম, যে প্রিপজিশন তাদের সাথে বসাতে হবে। কি লিখছিলাম, প্রিপজিশন প্রিপোজ। বসাতে হবে। তাহলে অ্যাডিং এর ক্ষেত্রে এখানে কি করলাম, আমি প্রিপজিশন করলাম, শর্ট অ্যাড, ওয়ান্ডার অ্যাড, সাউন্ড অ্যাড। ঠিক আছে, এগ্রি টু, এরকম করি না আমরা অনেক সময়। জি স্যার। এই যে এই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে। তার মানে কি, তার মানে হচ্ছে যে দেখেন, আমি কিন্তু এই ভয়েস আর অনেক আগেই করতে পারতাম, বা ন্যারেশন আগে করতে পারতাম, আমি কিন্তু পড়ি নাই। কেন, কারণ এই তিনটা জিনিস যেটা আমি বাকি রাখছি, এর মধ্যে ভয়েস আর ন্যারেশন আমার আগের সবগুলো টপিককে কোনো না কোনো ভাবে টাচ করে আসবে। দেখেন তো এখানে কি আসছে, প্রোনাউন আসছে, ভার্ব আসছে, প্রিপোজিশন আসছে, তিনটা বিষয় আসছে না, আসছে না এখানে। জি স্যার। এই যে যে দুইটা তিনটা বিষয় করে আমার যুক্ত হবে, এইভাবে ধাপে ধাপে যদি আপনি চিন্তা করেন, তাহলে আমি এক করলাম, এই যে দেখেন এখানে আসলো, রানাকে পরীক্ষা হলে তো সুন্দর করে দিয়ে আসছেন যে এইটাই হবে উত্তর। তো আপনি উত্তর বাই দিয়ে আসছেন, তো বাই দিয়ে উত্তর কেটে দিবে, উত্তরটা হবে অ্যাড দিয়ে। অ্যাড দিয়ে যদি না থাকতো, যদি নাম থাকতো তাহলে উত্তর হইতো নাম, কোনোটাই নেই। কথা বলছি? জি স্যার। হ্যাঁ, একটু খেয়াল রাখেন। তাহলে এই হলো এটা। আরো একটা বিষয় একেবারে নোট করে রাখবো, নোট করে অবস্থায় রাখবো, একটু লিখে রাখেন ত্রিপলিশটা দিয়ে, বা যা খুশি মনে চায় সেটা দিয়ে লিখতে রাখেন। ভয়ের চেঞ্জে, ভয়ের চেঞ্জে কোন অবস্থাতেই টেন্স চেঞ্জ হবে না। টেন্সের ক্ষেত্রে উত্তর হচ্ছে নো চেঞ্জ। আমরা তো টেন্সও পড়ে ফেলছি। ভয়ের ক্ষেত্রে কোনো অবস্থাতে কি হবে না, টেন্স চেঞ্জ হবে না। কথা কি ক্লিয়ার? প্রেজেন্টে জি থাকলে স্যার। প্রেজেন্ট, পাস্টে থাকলে পাস্ট, ফিউচার থাকলে। আশা করি এটা একটু খেয়াল রাখবো, এটা একটু খেয়াল রাখবো। আরেকটা বাড়তি কথা বলে দিই এখানে, যে জিনিসটা একটু মনে রাখবেন, সেটা হচ্ছে যে অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েস হয়, টেন্স কয়টা, আমরা বেসিক রুলস অনুযায়ী টেন্স হচ্ছে তিনটা, তিন ছাড়া 12টা। বেসিক্যালি অ্যাক্টিভ ভয়েস সবগুলো টেন্সেরই হয়, প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, মানে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু অনেক গ্রামারিয়ানই বলতেছে যে পেসিভ হয় 4 ধরনের। পেসিভ কয় ধরনের হয় বলতেছে, 4 ধরনের। কি কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, ফিউচার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, ফিউচার কন্টিনিউয়াস হয়, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এটা নিয়ে যুক্তি তর্ক বিতর্ক মারামারি কাটাকাটি থাকুক, আমার আপনার দরকার নাই, আমরা ওই জায়গাটাতে যাব না। যেমন আপনি যদি বলেন হি উইল রাইট এ বুক, সে একটি বই লিখবে, তাহলে এটা
আপনি কি করবেন? অ্যাক্টিভ অ্যাক্টিভ আছে, এটাকে কি করবেন আপনি? প্যাসিভ করবেন। কিভাবে করবেন বলেন তো? একটি বই তার দ্বারা লিখিত হবে। ওকে, হি উইল বি, ওই যেহেতু কথাটা বললাম ওই কথাটার পক্ষে একটু যুক্তি দেখে আমরা দেখেন, হি উইল রাইট এ বুক। তাহলে আমার এটা অ্যাক্টিভ আছে প্যাসিভ, তাহলে আমি অ্যাড করব। তাহলে অ্যাড করলে আমি কি করব? এখানে এ লিখলাম, এখানে বি লিখলাম, তাহলে প্লাস করব। তাহলে এ বুক উইল বি রিটেন। শুধু এটুকু দিলেও হবে, বাই হিম দিলেও হবে, সমস্যা নেই। আচ্ছা, এটা আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম। কিন্তু যদি এইভাবে লেখা হয়, হি উইল বি রাইটিং এ বুক, ঠিক আছে? সে বই লিখতে থাকবে। কি করবে সে? বইটি লিখতে থাকবে, ঠিক আছে? সে কি করতে থাকবে? বইটি লিখতে থাকবে। আমি একটু আগে মনে হয় কথাটা উল্টা বলছি, যে পেসিভ হয় 4 ধরনের, পেসিভ হয় 8 ধরনের। হ্যাঁ, 4 ধরনের পেসিভে, 4 ধরনের সেন্টেন্সের পেসিভ করি না আমরা। 4 ধরনের টেন্সের, সেটা হচ্ছে, একটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। অ্যাক্টিভ হয় 12 ধরনের টেন্সেরই, অ্যাক্টিভ হয় 12 ধরনের টেন্সেরই। আর পেসিভ হচ্ছে 8 ধরনের, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস আর পারফেক্ট, আর বাকি 2টা পারফেক্ট কন্টিনিউয়াসের। মানে 3টা পারফেক্ট কন্টিনিউয়াস, একটার কন্টিনিউয়াস, এটার পেসিভ ভয়েস হয় না। বেশিরভাগ ব্যাকরণবিদ এই বিষয়ে একমত। এখন প্রশ্ন হইল যে আমরাও একমত কিনা। আমরাও একমত, ঠিক আছে। বিভিন্ন ইন্টারন্যাশনাল পরীক্ষাগুলোতে, এগুলোতে এই বাক্যগুলোকে এখন বললেন যে এই বাক্যটা করা যায়, এটা করা যাবে না, পেসিভ করা যাবে না, নিয়ম মেনে মেনে যদি আমরা করি, করার তো নিয়ম মেনে মেনে যদি করি কি হবে একটু দেখেন তো। 1 মিনিট, এটা লেখেন নিয়ম মেনে মেনে। কি করা যাবে এটা? জি স্যার, পারা যাবে স্যার।
কিভাবে করবো? এ বুক উইল বি বিং রিটেন বাই হিম। তো এই ধরনের ভয়েস চেঞ্জ গুলো ব্যাকরণবিদরা একমত যে এগুলো আমরা করব না। তাহলে এই ধরনের সেন্টেন্স যদি আপনি কখনো করেন তাহলে এটা হাস্যকর টাইপের হয়ে যায়। ঠিক আছে? তাহলে আপনি খেয়াল রাখবেন এই ধরনের সেন্টেন্স যদি থাকে, আপনার অপশনে যদি কোনোটা থাকে নো চেঞ্জ, তাহলে এই জায়গাটা ই হবে। মানে আপনি খেয়াল রাখবেন তো উত্তরটা হবে নো চেঞ্জের উত্তরটা হবে। ঠিক আছে? পৃথিবীর অনেক দেশেই আহ, যে আপনার সেন্ট্রাল পরীক্ষাগুলো হয়, আপনার শ্রীলঙ্কায় দেখবেন, ইয়েতে মালয়েশিয়া বা এরকম, আমি তো যাই না, এগুলো শোনা শোনার কথা যেগুলো আপনার, যে এদের পরীক্ষাগুলো যখন হয় এদের প্রশ্নগুলো অ্যানালিটিক্যাল হয়, পরবর্তীতে বিভিন্ন সোর্স থেকে অ্যানালাইসিস করা। আমাদের দেশে ইনশাল্লাহ একদিন হয়তো চালু হবে, তখন আমরা এগুলো নিয়ে আরো বিশদ বা আমাদের জানতে পারবো। তো আপনারা এখন যেটা করবেন, আমি ওই যে আপনাদেরকে তো বিভিন্ন সময় বই টই দেখাইছি, যে এই বইগুলোকে অনুসরণ করার চেষ্টা করবেন, যে রেন মার্টিনের বই অনুসরণ করবেন। আরো অনেক বিদেশি রাইটারের বই আছে, খুঁজে খুঁজে পড়বেন, যে অবসর সময়ে পড়লাম, এটাই একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। এই হলো এইটুক পর্যন্ত কথা। এখন যদি আসেন যে এই যে আমরা এটা করলাম, আরেকটা কথা কি বলছি, যে কোনো অবস্থাতেই টেন্স চেঞ্জ হবে না, এটা খেয়াল রাখবেন। এটা লিখছেন না সবাই? জি স্যার। স্যার লিখেছি স্যার। হ্যাঁ, কোনো অবস্থাতেই টেন্স চেঞ্জ হবে না। আচ্ছা, এরপরে যেটা, আমি শুধু কিন্তু ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখাই যাচ্ছি বা যেগুলো আপনাদের সমস্যা হবে। হ্যাঁ, বেসিক জায়গাটা তো আপনাকে ওই 5টা পয়েন্ট আমি দেখাই দিছি। ঠিক আছে? আচ্ছা, এটা ভয়েস চেঞ্জ করেন তো। করেন, এটা করেন, এটা কি আছে, ভয়েস চেঞ্জ করেন, এটা কোন ভয়েসে আছে? স্যার অ্যাক্টিভ। অ্যাক্টিভে আছে। আচ্ছা, তাহলে প্যাসিভ কি হবে? স্যার দ্য চাইল্ড ওয়াজ নেম জিসন বাই মি। চাইল্ড, তো এটা বলেন, চুপ করে আছেন কেন? দা চাইল্ড ওয়াজ নেম জিশান বাই মি, আর দরকার নেই, দিলেও হয় না দিলেও হয়, বুঝতে রাখা যাবে। আচ্ছা, একটা গেল। আচ্ছা, আরেকটা সেন্টেন্স করেন দেখি। এটা করেন দেখি। আই ডোন্ট লাইক বিং সিন ইন টিয়ার্স বাই পিপল। এটা 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 কোন কোন ভয়েসে আছে এবং চেঞ্জ করেন। একটু প্যাচ আছে। স্যার লাইকের পরে কি ব্রিং লেখা না বিং লেখা? বিং, বিং, BERNG, বিং।
দেখেন কিছু কিছু জিনিস আছে একটু বুদ্ধি করে করতে হবে। আই ডোন্ট লাইক বিং সিন ইন টিয়ার্স বাই পিপল। আমি চাই না লোকজন আমাকে কাঁদতে দেখুক। ঠিক আছে, আমি চাই না, এই অংশটুকু ঠিকই আছে। বিং সিন বাই পিপল, এই অংশটুকুর মধ্যে চেঞ্জ করতে হবে। তাহলে দেখেন, যদি আই ডোন্ট লাইক, এই অংশটুকু কি ভয়েস চেঞ্জ করতে বলছে, না এই অংশটুকু মূলত ভয়েস চেঞ্জ? খেয়াল করেন এটা কিন্তু সেন্টেন্সের সাথে কোনো রিলেশন নেই। লাইকের পরে ভার্ব আসলে আইএনজি হয়, তাই আইএনজি বসছে। আর এই ভি3 টা বোঝাচ্ছে এটা প্যাসিভে আছে। তাহলে এই বাক্যটাকে যদি চেঞ্জ করি, এই পর্যন্ত আনচেঞ্জ থাকবে, আই ডোন্ট লাইক। ঠিক আছে, পরের কাজটুকুর কথা বলেন, পিপুল, হ্যাঁ, সিং মি ইন টিয়ার্স। এই ধরনের বিদঘুটের ভয়েস চেঞ্জ মাঝে মধ্যে আসবে বা আসতে পারে। এগুলো একটু বুদ্ধি করে করতে হবে। এখন দেখেন, এখন বলতে বলতে পারেন যে এই যে এখানে সিং বললাম, এই সিংটা কেন বললাম? এই সিংটা হলো কন্টিনিউয়াস এর কারণে। ঠিক আছে, এই যে এইটার সাথে বিইআইএনজি আছে, যে এই অংশটাকে চেঞ্জ করে দিতে হবে। এটার জন্য এটা কন্টিনিউয়াস ফর্মে থেকে গেল, আর বাকি অংশটা যা আছে তাই রয়ে গেল। এবং এটা একটা সিম্পল সেন্টেন্সের জন্য এখানে আর কোনো অক্সিলারি ভার্ব বসে নাই। কথা কি বুঝাইতে পারছি? জি কিছু স্যার। প্যাচ মাঝে মধ্যে তৈরি হবে, একটু বুদ্ধি করে করার চেষ্টা করবেন। আপনার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে পরীক্ষার হলে, সেটা হচ্ছে এই যে এরকম জিনিসগুলাই আপনার সবচেয়ে স্যার বড়। মি কেন? বলেন। হ্যাঁ, ডিফিকাল্ট রোডস স্যার লিড টু। বলছিলাম যে মি কেন এর পর, স্যার সিং এর পরে মি কেন হলো, মি ইন টিয়ার্স? খেয়াল করেন মিটা কেন, আই ডোন্ট লাইক পিপুল, ও এখানে মি দিই নেই। আচ্ছা, মি না দিলেও হবে এখানে। দেখেন আরেকভাবে বুঝাই, এই এই যে আই ডোন্ট লাইক বিং সিন, আমি পছন্দ করি না লোকজন যেন আমাকে কাঁদতে দেখে। এখানে উজ্জ্বল হয়ে গেছে না আরেকটা সাবজেক্ট? আরেকটা সাবজেক্ট উজ্জ্বল হয়ে গেছে না? জি স্যার। এই উজ্জ্বলের জন্য এখানে দিছি। যদি না দিতাম তাহলে পিপল সিং ইন টিয়ার্স, তাহলে অর্থ হয়ে যেত যে লোকজনদেরকে কাঁদতে দেখতে আমি পছন্দ করি না। কিন্তু এখানে হয়েছে যে আমার চোখের কান্না যেন আরেকজন না দেখে, এটা বলতেছে। এই জন্য এখানে মিনি আসছে। ভাব, একটা জিনিস খেয়াল রাখো সব। ওই যে আমরা বলছি না একটা ভাব আছে ভাবার্থ, আমরা সবসময় ফিগারেটিভ মিনিংটা জানি। এই ধরনের প্যাচ দেওয়া সেন্টেন্স কিছু আসবে, সেই ক্ষেত্রে আমি যেটা বললাম যে আপনি অপশন গুলো ভালো করে অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করলে দেখবেন যে জিনিসগুলো ইজি হয়ে গেছে। কথা কি ক্লিয়ার? বললাম, কথা বুঝতে পারছেন, জায়গাটা বুঝতে স্যার, পারছেন? স্যার জি স্যার স্যার। এখানে স্যার আমরা প্রথম অংশটুকু চেঞ্জ কেন করলাম না আর পরের অংশটুকু আচ্ছা নিয়ে কেন বলেন তো কাজ কেন করলাম? চেঞ্জ করলাম না? আই ডোন্ট লাইক, এটা কি ভয় চেঞ্জ করা যাবে? যদি স্যার কোশ্চেন সেন্টেন্সটা আমরা এভাবে লিখি, আই ডোন্ট লাইক ইট, তখন কি স্যার এটা চেঞ্জ করা যায় না স্যার? তখন তো আপনি আই ডোন্ট লাইক ইট, তখন তো আপনি বলতেন যে আই বি। ঠিক আছে, তখন তো এইভাবে আপনি পুরো সেন্টেন্সই বলতেন, এই জন্যই তো ইটটাকে এখানে ড্রপ করে দিছে। স্যার বিং সিন ইন টিয়ার্স বাই পিপল, এই পুরোটাকে যদি স্যার ইট দ্বারা রিপ্লেস করে দিই তখন স্যার? হ্যাঁ, তখন হবে। তাহলে এই ইট দ্বারা যে রিপ্লেস করলেন, এখানে তো ইট নাই। আপনার প্রশ্ন মধ্যে আপনার উত্তর আছে, তাহলে ইটটারে চেঞ্জ করবেন না? ইটটারে তো চেঞ্জ করলাম এখানে, ইটের অংশটারই তো চেঞ্জ করলাম। ইটটা তো এখন তাহলে আপনি যদি এইভাবে লেখেন যে পিপল সিং, খেয়াল করেন, পিপল সিং মি ইন টিয়ার্স, আই ডোন্ট লাইক। দেখেন তো বাক্য হচ্ছে, আপনি বাক্য বানাতে পারছেন না, তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে এই বাক্যটা এভাবে করতে হবে, এন্ড আই ডোন্ট লাইক।
আপনি স্যার তো এখানে স্ট্রাকচার চেঞ্জ করে দিতে পারবেন না সেন্টেন্সে। আপনি নিজে লিখলে এইভাবে লিখতে পারবেন। কথা কি বুঝাইতে পারছি? স্যার যদি স্যার সেন্টেন্সটা এভাবে লিখি স্যার, বিং সিন ইন টিয়ার্স বাই পিপল ইজন্ট লাইক বাই মি। আমার বলেন। বিং সিন ইন টিয়ার্স বাই পিপল ইজন্ট লাইক বাই মি। ইজ নট লাইক বাই মি, পেসিভি আছে, তাহলে তো আবার পেসিভি করলেন। জি স্যার, কথাটা বুঝেন নাই? বুঝতে পারছি এখন স্যার, ক্লিয়ার স্যার। এই যে প্যাচ এই প্যাচ গুলো আপনাকে করতে হবে। আচ্ছা, একটা সুন্দর জিনিস শিখে দিই, যে একটা জিনিস খেয়াল রাখবেন, যদি কখনো পরীক্ষা হলে কনফিউশনে পড়ে যান, যদি কোনো সমাধানে আসতে না পারে, তখন কি করবেন? আমি আমি যেটা করছিলাম সেটা হচ্ছে কুইট করছিলাম, যে এটা আমি অ্যান্সার করবো না। আমি আপনাদেরকে আগে বলছি, আমার যখন 35 নম্বর বিসিএস দিলাম, সর্বপ্রথম 200 নম্বর পরীক্ষা, আমি প্রথম চান্সে দাগাইছিলাম 108টা। প্রথম চান্স মানে আমি, আমার একটা অভ্যাস ছিল, প্রশ্ন এক সিরিয়ালি পড়া শুরু করছিলাম, এক সিরিয়ালি গেছি আমি। তো গিয়ে আমি প্রশ্ন দাগাইছিলাম, যতদূর মনে আছে, অ্যাকুরেটলি তো মনে নাই, 108টা দাগাইছি। 108টা দাগানোর পরে আমার কাছে মনে হইলো যে একটা দুইটা এদিক সেদিক হইতে পারে। তারপরে আমি প্রশ্ন যখন দ্বিতীয়বার দাগানো শুরু করলাম, দাগাইতে দাগাইতে 108-এর সাথে আমি আরো 18টা প্রশ্নের উত্তর দাগাই। খেয়াল করেন, 18টা প্রশ্নের উত্তর দাগাই, আমি টোটাল আনসার করলাম 26। দেখেন এখানে তো আমাদের দেখতে পাচ্ছেন 18টা উত্তর, 126 নম্বর উত্তরটা আমি যখন দাগাই, আমার মনের মধ্যে অনেক কনফিউশন, উত্তরটা হবে কি হবে না, হবে কি হবে না। ঠিক আছে, জানি না এখানে আমার কাছে কি ঘটলো, আমি ঠিক কলমটাকে যেরকম হাতে কলম ধরা ছিল ঠিক এইভাবে ঢেল দিছি, একেবারে আক্ষরিক অর্থে কলমটাকে এরকম ঢেল দিয়ে কলমটা খাতার উপর রাখলাম। তখন আমার মাথায় শুধু একটা চিন্তায় আসলো, এইভাবেই আসতে, যে হোয়াট এম আই ডুইং হিয়ার। এটা একটা কম্পিটিটিভ এক্সাম, আমি জানি না, কোনো উত্তর দাগাবো না। জানি না মানেই কোনো উত্তর দাগাবো না। কথা কি বুঝাইতে পারছি? তো আপনি দেখেন, পরবর্তীতে আমি পরীক্ষার হল থেকে গেলে কোনো প্রশ্ন দেখি নাই। আমার এই 108 থেকে এক্স্যাক্টলি মনে নাই, এখান থেকে সম্ভবত 3টা বা 4টা ভুল গেছিল, কিন্তু এই 18 থেকে 10 বা 11টা ভুল গেছিল। 10 অথবা এখানে 3 4, এখানে 10 বা 11। আপনি খেয়াল করেন তো অবস্থাটা, খেয়াল করেন মান কত ছিল, আমি এগুলো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করিনি। খেয়াল খেয়াল করে দেখেন, 108টা দেখাইছি, এখান থেকে আমার ভুল ধরেন আপনি 3টা, ওইখানে ধরেন ভুল 10টা, 50%-এর বেশি ওইখানে আমি ভুল করতেছি, আমি আর দাগাই নাই। আর যদি 10টা অবজেক্টিভ দাগাই দাম, তো মনে করেন, মনে হয় সিটে যেত, যে না 150 আনসার করতেই হবে, 140টা না দাগাইলে কেমনে হবে। হ্যাঁ, বাকি আনসার গুলো ভুল হওয়ার কারণ 50-50, আমার কাছে মনে হচ্ছে এটা 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 এটা, আমার সবগুলোই গেছে। দেখেন 10টা ভুল হওয়া মানে কি, 10টা মানে 8টা ভুল হয়ে গেছে, 50%-এর বেশি আমি ভুল করতেছি। তো এটা কন্টিনিউ করা যায় না পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষায় খুব খেয়াল রাখতে হয় যে আমি কতগুলো পারতেছি, কতগুলো পারতেছি। এই জায়গার মধ্যে যদি আমার মনে করেন 3 4টা ভুল না, এই জায়গায় যদি 10টা ভুল হয়ে যেত, তাহলে তো আমার 126-এর মধ্যে 30 আমি নেই নাই। তো 126-এর মধ্যে আমার 30 না থাকলে আমার নাম্বার কত থাকতো? হ্যাঁ, হয়তো হইতো ওইবার নাম্বার অনেকটাই, অনেক কমেও, অনেক হয়তো 100 বা 90 আসছে কিনা আমি জানি না। তো যদি 30টা হয়ে যেত, আমি কে কেমন লাগতো তখন? আমার তো মনে হইতো যে না আসলে, তো তখন মনে হইতো যে বাড়তি দেখানোর জন্য আসে না। তো এই জন্য প্রিলি যে কোনো ধরনের এমসিকিউ পরীক্ষায় খুব কেয়ারফুল, কি করবেন, কি বিষয়ে খুব সচেতন থাকবেন। আরেকটা বিষয় খেয়াল করেন, পেসিভ করার সময় যদি সেন্টেন্সে 2টা অবজেক্ট থাকে, তখন কি করবেন? যেমন ধরেন বললাম, জুনায়েদ teaches us English। এই বাক্যে সাবজেক্ট কি, সাবজেক্ট কোনটা? স্যার জুনায়েদ। আর ভার্ব কোনটা? টিচ। আর আস ইংলিশ। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি বলেন? তো এখানে তো ডাবল অবজেক্ট। এটা হচ্ছে ডাবল অবজেক্ট। এই ক্ষেত্রে যদি অপশনে এরকম থাকে, উই আর শর্ট,
ইংলিশ বাই জুনাইদ। লিখতে পারছেন না? জি স্যার। জি স্যার। স্যার আবার এইভাবে লিখতে পারতাম, ইংলিশ ইজ TAUGHT taught to us। ঠিক আছে, আর বাকিটুকু লিখলেও হইলো, না লিখলেও হইলো, বাই জুনাইদ। এই ক্ষেত্রে উত্তর কি দিতে হবে? আমরা জেনারেল বলি দুইটাই কারেক্ট, ধরেন অপশনে দুইটাই আছে, এখন কি উত্তর দিবেন বলেন? স্যার ইনডিরেক্ট অবজেক্ট যেটা আছে স্যার সেটা নিয়ে কাজ করব। সরি স্যার, ইংলিশ মানে স্যার ডিরেক্ট অবজেক্ট যেটা স্যার ইংলিশ, ইংলিশ ইজ টট টু আস বাই জুনাইদ। হ্যাঁ, ইনডিরেক্ট অবজেক্ট, এখানে ইনডিরেক্ট অবজেক্ট কোনটা? আমি একটা সহজ টেকনিক শিখে দিই, ঠিক আছে? খেয়াল রাখবেন, ভার্বের কাছাকাছি অবজেক্ট যেটা থাকবে সেটাকে প্রাধান্য দিবেন। ভার্বের কাছাকাছি অবজেক্ট যেটা থাকবে কি করবেন? ভার্বের কাছাকাছি যেটা থাকবে স্যার। এটা একটু নোট করে রাখেন, প্রয়োজনে এই উদাহরণটা লিখেই রাখেন, এটা একেবারে নোটে রাখবেন। সবসময় খেয়াল করবেন যে ভার্বের কাছাকাছি যেটা থাকবে। লেখছেন? জি স্যার জি লিখছি স্যার। স্যার। আচ্ছা, এখন যে জায়গাগুলো বলবো ছোটখাটো কয়েকটা জায়গা হলো, খুব ভালোভাবে সবগুলো খেয়াল রাখবেন। তাহলে এটা একটা গেল। তাহলে আরেকটা আরেকটা মজার জিনিস দেখাই। একটু আগে আমরা ওই যে সামবডি সামওয়ান দিয়ে করছিলাম না, বলছিলাম না যে বাই দিয়ে বাই লিখলেও পারি, না লিখলেও পারি। জি স্যার। আচ্ছা, একটা সেন্টেন্স লেখেন, পিপুল স্পিক ইংলিশ। আমি লিখবো, অলসতা লাগতেছে লিখতে, লিখি। মানে এখানে কেন অ্যান্সার করেন? স্যার ইংলিশ ইজ স্পোকেন বাই পিপল অল ওভার দ্য দা ওয়ার্ল্ড। ইংলিশ বলা যাবে না, দা ইংলিশ লিখছি আমি। না স্যার, শুধু ইংলিশ হবে। হ্যাঁ, দা ইংলিশ, ইংলিশ বললে সে এটা খেয়াল রাখবেন, আর্টিকেলের নিয়ম। দা ইংলিশ ইংলিশ, তো হবে হ্যাঁ, না। নেম অফ দ্য ল্যাঙ্গুয়েজ অর সাবজেক্ট। আর দা ইংলিশ বললে জাতিদের বোঝাবে। জি স্যার। বলো, বলো, ওই যে দেখা যাচ্ছে তোমাকে। সালাম দাও সবাইকে একটা, দিয়ে সুন্দর করে চলে যাবে। ওয়ালাইকুম আসসালাম। বলো, আপনারা কেমন কেমন আছেন? আছো তুমি? তুমি কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। ক্লাস বলো, করতে ভালো লাগে? হ্যালো। পড়তে ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, হ্যালো, খেয়াল হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আমাদের পড়াবে এক সময়। বলো, আচ্ছা। দি ইংলিশ আর ইংলিশের পার্থক্যটা আমরা খেয়াল রাখবো। এখন দেখেন, পিপুল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন বলেন, বলতেছিলেন যেটা লিখে আমি। স্যার ইংলিশ ইজ স্পোকেন ইংলিশ ইজ স্পোকেন বাই পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। বাই পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওকে, ভেরি গুড। পরীক্ষার হলে উত্তর দিয়ে আসবেন, কেটে স্যার যাবে। ইয়ে হবে স্যার, স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, আচ্ছা, তারপরে বাই তাহলে এটুকু যা আছে তাই লিখলাম, স্পোকেন অল অল ওভার দ্য। ওভার দ্য ওয়ার্ল্ড বাই পিপল। সরি, এখানে বাই দিলেও হয়, না দিলেও তো হয়। পরেরটাও কেটে দিলাম,
এই যে এখন যে কথাটা বলতেছেন, এই জায়গাটাতে আমরা আসি যে বাই দিলেও হয় না দিলেও হয়। এই দিলেও হয়ের জায়গাটা আমি কেটে দিছি। খেয়াল করেন সবাই, আমি বোর্ডের দিকে খেয়াল করেন। দিলেও হয় না দিলেও হয়, এই যে লজিকটা, এই লজিকটাই হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষার জন্য ক্ষতিকর। এই লজিকে যাওয়া যাবে না। এখানে ডেফিনেট ওয়েতে কথা বলতে হবে, বাই পিপুল দিব কি দিব না। যদি অপশনে দুইটাই থাকে, বাই পিপুল, বাই পিপুল, বাই পিপুল থাকলেও আরেকটা অপশনে নাই, তখন আমি কি করব? উত্তরটা হচ্ছে, সবাই খেয়াল রাখবেন, যে কোন সেন্টেন্সে, কোন সেন্টেন্সে, আবারও বলছি, কোন সেন্টেন্সে যদি আনক্লিয়ার নাউন বা প্রোনাউন থাকে, রিপিটিং, কোন সেন্টেন্সে যদি আনক্লিয়ার নাউন বা প্রোনাউন থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো না? সেই ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করতে পারবো না। লিখে রাখেন। এইখানে যে এই যে পিপুলটা কি ক্লিয়ার না ক্লিয়ার? স্যার আনক্লিয়ার। হ্যাঁ, যেমন আরো সহজভাবে বুঝাই দেই, দ্য ডগ ওয়াজ কিল্ড। এটার অ্যাক্টিভ কি করছি? সামওয়ান কিল দ্য ডগ, তাই তো? জি বলি স্যার। সবাই। জি স্যার। এখানে যদি বাই সামওয়ান দিতাম, তাহলে বাক্যটা কি হয়ে যাও? বাক্যটা ভুলে যাবো। হ্যাঁ, আমি ক্লাস নাই। হ্যাঁ হ্যাঁ, ক্লাস নিচ্ছি, পরে ফোন দিও। স্যার বাই দিলে বাক্যটা হাবা বাক্য হয়ে যেত। এই হাবা। বাইটা দিলে এটা আনক্লিয়ার প্রোনাউন। এই যে দেখেন, এই সামওয়ানটা কে, আমরা ফিক্সড কোনো নাউন প্রোনাউন না, ফিক্সড কোনো নাউন প্রোনাউন না, এই জন্য এটা হচ্ছে আনক্লিয়ার। আনক্লিয়ারের ক্ষেত্রে একটা নোট অবশ্যই মনে রাখবেন, ভুলে যাবেন না কখনো। সেটা হচ্ছে আমরা সেই বাইয়ের মানে বাইয়ের ব্যবহারটা করব না। বাই ইজ নট ইউজ, তার মানে বাইয়ের পরের অংশটুকু আপনারা কি করবেন না? স্যার লিখবো না স্যার। ওই যে আমরা এতদিন জানতাম লিখলেও হয় না লিখলেও হয়, এই কথাটা, এই কথাটা ঠিক আছে একটা স্ট্যান্ডার্ড পর্যন্ত, ঠিক আছে 4 5 6 7 8 9, ইভেন ইন্টারমিডিয়েট পর্যন্ত লিখলেন আপনি, ঠিক আছে, আপনাকে কাটবে না, কিন্তু চাকরি পরীক্ষায় গিয়ে দেখবে। এম আই ক্লিয়ার? ইয়েস জি স্যার। স্যার। স্যার বিষয়গুলো অনেক ছোট ছোট, কিন্তু আমরা মানে আহ, বুঝেও মনে রাখি না, কিংবা আমরা শিখাই না। বিষয়টা এমন না যে এগুলো আমরা জানি নাকি, জানে সবাই। আমরা অনেক সময় কম কথা বলার জন্য এড়ানোর চেষ্টা করি, অনেক সময় বেশি কথা বলার জন্য অনেকেই বলি বা বলি না, এরকম টাইপের। তো একটু চেষ্টা করবো আমরা। হ্যাঁ, এটা এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। জি যেমন একটা প্রশ্ন পরীক্ষায় প্রায়ই আসে, যে প্রমিসেস শুড বি কেপ্ট, আসে না? হ্যাঁ স্যার। শুড বি কেপ্ট। ইন্টারমিডিয়েটে পরীক্ষা যখন দিচ্ছেন তখন এই ধরনের সেন্টেন্স ট্রান্সফরমেশনে আসে। ঠিক আছে, দেখেন এটা বেসিক করছি, যদি অ্যাক্টিভ করতাম তাহলে ঠিকই লিখতাম, ওয়ান শুড কি হিজ প্রমিসেস লিখলেও হবে, অথবা ওয়ান্স লিখলেও হবে। এখন কথা হলো এগুলো পড়াইছি, ওয়ান্স প্রমিস। এখন এই ওয়ানটা যেহেতু অনির্দিষ্ট করাইছে, তাহলে এটার পসেসিভ ফর্ম এটাই ব্যবহার করেন। এখন এখানে হিজ দিলে আবার কেটে দিবে, আবার কেউ কেউ নাম্বার দিব, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় কাটবে। তো এই যে প্যান গুলো, জায়গাগুলো, এগুলো আমাদেরকে একটু খেয়াল রাখার চেষ্টা করি। স্যার আর এখানে এপিও দিলে কি হইতো এটা? বুঝি নাই।
এখানে এটা যদি এভরিওয়ান শুড কিপ হিজ অর হার প্রমিস লিখতাম তাহলে কি হতো? যদি অপশনে এইটা না থাকতো তাহলে হইতো, কিন্তু এইটা থাকলে এটাই দিতে হবে। এই যে এইটার কারণে। আর স্যার এভরিওয়ানের ওই ইয়া পসেসিভ ফর্ম যেটা ওইটা তো হিজ এই অর হার, এই কারণে হচ্ছে অনস নির্দিষ্ট করে বোঝার জন্য এটা বেশি কারেক্ট। ও আচ্ছা স্যার। এভরিওয়ান থাকলে হিজ থাকবে, আর ওয়ান থাকলে ওয়ান। এই জিনিসগুলোই আমাদের পরীক্ষার হলে আমরা মানে চোখে পড়ে না আর কি। এটা হবে, এর ভুল হবে। আপনি দেখবেন যেমন ফেসবুক গুলোতে দেখা যায়, ইউটিউবে দেখা যায়, অনলি জিনিয়াস ক্যান আইডেন্টিফাই দ্য মিস্টেক। তো নিচে যে শব্দগুলো লেখা আছে এখানে কোনো মিস্টেক নাই, জিনিয়াস বানানটাতেই মিস্টেক আছে। তো আমরা কিন্তু ওইটা খেয়াল করি না। এরকম হয় না অনেক সময়? জি স্যার। এটাই। পরীক্ষা হচ্ছে একটা মাইন্ড গেম, হ্যাঁ। পরীক্ষা অবশ্যই মনে রাখবেন, পরীক্ষা হচ্ছে একটা মাইন্ড গেম। যে যত ঠান্ডা মাথায় পরীক্ষাটা ওভারকাম করতে পারবে, সে ওইটা কোয়ালিফাই করতে পারবে। আচ্ছা। আর ভিন্ন ভিন্ন প্রিপোজিশন দিয়ে, মানে বাই ছাড়াও যে অন্যান্য প্রিপোজিশন হয় এটা তো দেখাইছি, আরো কি দেখাইতে হবে? একটা এটা করেন নাকি? আমি আমার জীবনের একটা বাক্য লিখি, যেটা আমি সবচেয়ে বেশি ভয় পাই। আমি লিখবো যে আমার শরীরে লুম দাঁড়ায় যাবে, তাও লিখলাম। এটা ভয় চেঞ্জ করেন তো। স্যার ফ্রাইডেনের সাথে হচ্ছে প্রিপোজিশন কোনটা বসবে এটা না জানতে পারলে তো ক্লজ। এটা আনতে পারলেই ব্যাপার। তাহলে এটা কিভাবে করতে হবে? আই স্যার আই এম ফ্রাইটেন্ড। আই এম আই এম ফ্রাইটেন্ড অফ, যেটা আছে সেটা লিখলাম। তো এগুলো ওই যে আপনি থেকে শিখে আসবেন। আমরা যেটা শিখছিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এখান থেকে শিখে আসবেন। কথা বুঝাইতে পারলাম? জি স্যার। জি স্যার। এখন আরেকটা সেন্টেন্স লিখি। ক্লাস কি বোঝা যাচ্ছে না? খুব বোরিং লাগতেছে? স্যার বোঝা যাইতেছে স্যার। হুম। স্যার ভয়েস কি বুঝতে পারতেছি। সহজ মনে হইতেছে না? জি স্যার মোটামুটি। হ্যাঁ। আচ্ছা। স্যার এবার আপনি একটা যখন সেন্টেন্স বুঝান লিখি। তখন তো সহজই লাগে স্যার। স্যার টোটালটা সব পরে মাথায় রাখাটা একটু। এই যে এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে কঠিন আর কি। আমাদের এই জায়গাটা কি মনে রাখতে হবে। একটা এই সেন্টেন্সটা করেন তো দেখি। মানে স্যান্ডেল পরে আসলে করেন এটা। সেটা কি আই ওয়াজ। হ্যাঁ, দ্য আই ফোন ওয়াজ। ওয়াজ টু বি সোল্ড বাই মি। হ্যাঁ। দা দা দ্য ফোন ওয়াজ টু বি সোল্ড বাই মি। দা ফোন, এটা বলতে পারে মোটামুটি। এটা হচ্ছে ইনফিনিটিভের নিয়ম। জাস্ট খালি এখানে খেয়াল রাখবেন, এই ব্যাটারে ভি থ্রি বানাইতে হবে। তো এর ভি থ্রি বানাইতে হলে টু এর পরে ভি থ্রি হয় না, টু এর পরে ভি ওয়ান হয়। তখন এই টু এর পরে কার নিয়ে আসতে হবে? একটা বি কে নিয়ে এসে ভি থ্রি বানাবে। আর বাকি নিয়ম আগের মতো।
জি স্যার, এটা ওই যে এম গোয়িং টু ইজ গোয়িং টু ওরকম যে হয় ওই টু হ্যাঁ, এর পর। হ্যাঁ। আরেকটা বাক্য লাগে স্যার, এটা করে দেখি। ল্যাপটপটা পড়ে যাবে আসলে। বুদ্ধি দিয়ে করেন, এটাও ইনফিনিটিভের মধ্যেই পড়ছে। স্যার, ইটস টাইম টু বি ওয়াটার্ড দ্য প্ল্যান্টস। দেখেন তো বাংলা অর্থ ঠিকঠাক আছে কিনা, একটা নোট লিখে রাখেন। এর আগে ওই ভুলটা করছেন। কোন অবস্থাতেই যাই পরিবর্তন করেন না কেন, মিনিং এর দিকে খেয়াল রাখতে হবে, মিনিং চেঞ্জ করব না, যথাসম্ভব মিনিং চেঞ্জ করব না। এটা জাস্ট খালি একটু বুদ্ধি করতে হবে। যেটা এটা এটা তো হচ্ছে, যেমন এটার সামনে নিয়ে আসছিলেন, ঠিক আছে, দা ফোন ওয়াজ টু বি সোল্ড বাই মি, এটা কেউ নিয়ে আসে, কিন্তু এইটুকুকে নিয়ে আসা যাচ্ছে না। তাহলে এইটুকুকে যেহেতু চেঞ্জ করা যাচ্ছে না, তাহলে এইটুকুকে আমরা যা আছে তাই রেখে দিই। ইটস টাইম কার জন্য? ফর দ্য প্লান্টস। ফরটা আমরা বাড়তি যোগ করলাম, দ্য প্লান্টস এটুকু করি আমরা, দ্য প্লান্টস টু বি ওয়াটার, জাস্ট খালি এইটুকু। এই ফরটা এটার সাথে অ্যাড করার জন্য নিয়ে আসছি, দ্য প্লান্টস টু বি ওয়াটার। কথা বুঝাইতে পারছি? জি স্যার। আরেকটা সেন্টেন্স লিখি, পরে দেখি একটা মজার সেন্টেন্স মনে করলাম। মেয়েরা করবেন এটা। করেন করেন এটা। আগের মধ্যে তো নিয়ম, ইনফিনিটিভ না, টু প্লাস বি ওয়ান, ফ্ল্যাটের মানে কি? স্যার, প্রথমটুকু এখানে ঠিক থাকবে, ওমেন লাইক ম্যান, এইটুকুর পরিবর্তন হবে না। দেমটা যদি আগে আসে তাহলে হচ্ছে দে। স্যার এরকম স্যার হয় যে যদি এই সেন্টেন্সটাকে এভাবে বলি স্যার, ওমেন লাইক টু বি ফ্লাটার্ড বাই ম্যান। ছেলেরা ভালোই পারে দেখা যায়, এটা তো মেয়েদের উত্তর করতে বলছিলাম, এটাই উত্তর হবে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় খেয়াল রাখবেন। হ্যাঁ, আহ, মানে সেন্সটাকে প্রাধান্য দিতে হবে। অলওয়েজ নিড টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্য মিনিং অফ দ্য সেন্স। এখানে দেখেন আমার ইনফিনিটিভের জায়গায় এইটুকু, তাহলে এই জায়গাটুকু আমি চেঞ্জ করব। আমার এই জায়গাটুকু হবে টু বি ফ্ল্যাটার্ড, টু বি ফ্ল্যাটার্ড, তাহলে এইটুকু আমি করলাম। এখন বাকিটুকুকে আমি দিলাম, ঠিক আছে। তাহলে দ্যাট আসলে এখানে দরকার নাই, তাহলে এইভাবে করতে পারি, উইমেন লাইক টু বি ফ্ল্যাটার্ড।
দেখেন কেন নাই, এই দ্যাম আর উইমেন তো একই জিনিস, তাই না? তো দ্যাম রে চেঞ্জ করলে তো আপনি উইমেন নিয়ে আসবেন। তো উইমেন তো আমার সেন্টেন্স আগে থেকেই আছে, যে অবজেক্ট কে সাবজেক্ট যেটা বানাবেন সেটা আছে না আমার সেন্টেন্সে। জি স্যার। তাহলে তো সেটাকে আর ডাবল নিয়ে আসার দরকার নেই। ঠিক আছে, তাদেরকে ফ্ল্যাটার করবে, স্তাবক বা কি করবে, তো সেটা তারা পছন্দ করে, তাহলে উইমেন লাইক টু বি ফ্ল্যাটার, শুধু এখানে দিলেও হইতো, বাই ম্যান না দিলেও। যদি না দেওয়া থাকে এবং দেওয়া থাকে তাহলে উল্লেখ করবো না, কারণ এই ম্যানটা অনির্দিষ্ট। ঠিক আছে, আবার বলা যায় যে এটা অনির্দিষ্ট না, এটা পুরুষ জাতিকেই বোঝানো হচ্ছে। আচ্ছা, এই হলো মোটামুটি এই পর্যন্ত। আরেকটু সামনের দিকে যদি অগ্রসর হই, যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে প্রায় ভেজাল বাজে আমাদের, তাই না? ইন্টারোগেটিভের একটা সহজ টেকনিক আমি আপনাদেরকে শিখাই দিই বা বলে দিই, একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, একটা সেন্টেন্স যদি দেখি, যেমন ধরেন এই পর্যন্ত বুঝছেন না সবাই? জি স্যার। জি স্যার। ওকে, পেসিভ বাক্য যখন করতে যাব সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি যেটাতে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভে, হ্যাঁ, ইন্টারোগেটিভে যখন কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ইন্টারোগেটিভে যখন আমরা চেঞ্জ করি তখন কি ধরনের মানে কাহিনী করি আমরা সেটা একটু যদি দেখি। আমি সর্বপ্রথম যে বাক্যটা আপনাদের লিখে দিয়েছিলাম বা যে স্ট্রাকচারটা লিখছিলাম, যে অ্যাক্টিভ থেকে পেসিভে যখন যাবেন তখন অ্যাড করবেন, পেসিভ থেকে যখন অ্যাক্টিভে আসবেন তখন মাইনাস করবেন। তো আমাদের কাজ হচ্ছে প্রথমেই হচ্ছে যে, দেখেন বাক্যটা যদি এভাবে লিখি আমরা, যে ধরেন এটা লেখা হু রড দা বুক, এই বাক্যটা বেসিক করব। আমি জানি আপনারা পারেন, তারপরেও আমি আপনাদেরকে জাস্ট খালি বিষয়টা করে দিচ্ছি একটা সঠিকভাবে, মানে বিষয়টা মাঝখানে যখন এই বাক্যটাকে পেসিভ করবেন, অ্যাক্টিভ থেকে পেসিভ করবেন, তখন মাঝখানে দুইটা ডাক করে নেবেন। মানে আমরা বলি না যে কি করে নিব, মানে মাঝখানে দুইটা অংশ আর কি ভাগ করে নেবেন আপনি। দুইটা অংশ যদি ভাগ করে নেন তাহলে কিভাবে ভাগ করে নেবেন, তা আপনি খেয়াল করবেন যে ভাগটা করবেন এইভাবে। হু রোড দ্য বুক না লিখে কিন্তু আপনি লিখতে পারতেন হি রড দ্য বুক, লিখতে পারতেন না? সবাই বলেন। জি স্যার। তাহলে এটাকে ভয়েস চেঞ্জ কিভাবে করতাম? দা বুক রিটেন বাই। ওয়াজ রিটেন বাই হিম। এখন খেয়াল রাখবো যে যখন ইন্টারোগেটিভ হবে তখন আপনাদের এমবেডেড একটা স্ট্রাকচার পড়াইছিলাম, ইনভার্সন হবে। তো ইনভার্সন যদি মনে না থাকে তাহলে এক্ষেত্রে মনে রাখবেন যে এই যে বাই হিমটা আছে, এখানে আপনি ব্যবহার করবেন বাই হুম, এবং এটা সেন্টেন্সের শুরুতে চলে আসবে যেহেতু প্রশ্নবোধক। তাহলে এই হিটা হয়ের পরিবর্তে হি বসাইছেন, তাহলে এটা এখানে চলে গেছে, এটা জাস্ট সামনে নিয়ে আসে বাই হুম। তারপরে কি আছে, যেহেতু প্রশ্ন, ওয়াজটা সামনে চলে আসবে, ওয়াজ দ্য বুক। আমি জানি অনেকে এই ইন্টারোগেটিভে প্রবলেম হয়, আমি যে পদ্ধতি শিখিয়ে দিলাম এই পদ্ধতি অ্যাপ্লাই করেন, আপনার জীবনেও প্রবলেম হবে না। স্যার, হু এর ক্ষেত্রে কি সব হুই বাই হুম হবে? হ্যাঁ, ঠিক আছে, আপনি জাস্ট হু এর ক্ষেত্রে হ্যাঁ এটাই হবে, আর হুম থাকলে হু হবে, হুম থাকলে হু হবে।
যেমন লিখলাম whom does he look for। করেন দেখি এটা নিচে দেখ। হুম no। বলেন। স্যার হু আচ্ছা আমি ইজ একটু বলছি এখানে একটা একটা আধুনিক নিয়ম শিখাই দিই। এই বাক্যটাকে যদি এইভাবে করতাম, এই বাক্যটা মুখ দিয়ে লিখতেছি, বাক্যটা যদি এইভাবে লিখতাম টু, ঠিক আছে। আচ্ছা আপনি এটা জানেন না, বাংলাদেশে আবার ঠিক নেই, আমাদের মানে খাতা জমা লিখে কেটে দিতে হবে, আপনি এটার মধ্যে whom does he look for, এটাকে চেঞ্জ করেন। স্যার হু ইজ লুকড ফর বাই হিম। কিভাবে করলাম স্টেপ বলি, এইভাবে বলি। স্যার আগে অ্যাসার্টিভে করে নিব। হ্যাঁ আপনি যদি সরাসরি আপনি যেভাবে করছেন উত্তর ঠিক আছে। এখন আপনি সবার জন্য বলেন, আপনি উত্তর উত্তর বলেন হু ইজ লুক ফর বাই হিম। বাই হিম না দিলেও হবে, লুক ফর। এই হুমের পরিবর্তে কাউকে একজনকে বসান, ঠিক আছে। হি লিভ, এইভাবে লেখেন হি লুকস ফর, একটা নাম বা কিছু দেন, তারপরে ওইটাকে সামনে নিয়ে আসেন। নিয়ে আসলে এই যে এই জাস্ট খালি মাঝখানে দুইটা লাইন করবেন। সবসময় খেয়াল রাখবেন, আমি বলি বাক্যটাকে জাস্ট প্রশ্নটার জায়গায় যেটা দিয়ে প্রশ্ন করবে, আমার কাছে কোনটা নিলাম? যেটা দিয়ে প্রশ্ন করবে সেই জায়গায় একটা নাম বা ব্যক্তি কাউরে বসান, অ্যাসার্টিভ করেন, তারপর ওই সেন্টেন্সটাকে করে উল্টা করে হু থাকলে আমরা কি বসাবো বলেন? হু থাকলে কি বসাবো? বাই হুম বসাবো। আর হুম থাকলে কি বসাবো? হু। হুম থাকলে কি বসাবো? হু হু বসাবো। বসাবো। এটুকুই খেলে। স্যার আপনি যে স্ট্রাকচারটা লিখতে গেছিলেন, ওই যে লিখতে যে আবার কেটে দিলেন হু দিয়ে, মানে হু দিয়ে যখন থাকবে সেটাকে আমরা হু এর পরিবর্তে বাই হুম না লিখে হু দিয়েই লাস্টে হচ্ছে বাই দিয়ে লিখবো, এরকম কিছু কি চাইছিলেন লেখার জন্য? হ্যাঁ ওইরকমই চাইছিলাম, এটা লেখার দরকার নেই। আমরা শুরু দিয়ে লিখবো, হু দিয়ে শুরু করবো, বাইটা শেষে নিয়ে শেষ করবো, ঠিক আছে। এই পদ্ধতিটা অ্যাপ্লাই করার দরকার নেই। অপশনে যদি দুইটাই থাকে তাহলে আপনি প্রথমটাতে যাবেন, আর যদি এ বি থাকে তাহলে দুইটাতে যাবেন। তো আমার মনে হয় না, যে আমার মনে হইলো না আর কি লেখা লিখতে গিয়ে যে এরকম থাকতে পারে কখনো, ঠিক আছে। তো এই জন্য এই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। যদি প্রশ্ন এরকম থাকতো ডাজ হি হেল্প ইউ, কি করতেন? স্যার ডু ইউ হেল্পড বাই হিম। এই যে চেঞ্জ করি, হি হেল্পস ইউ, ইউ আর হেল্প বাই হিম, তাহলে আর ইউ, আর ইউ হেল্পড বাই আর হিম। ইউ হেল্প বাই হিম। জাস্ট খালি বাক্যটাকে অ্যাসার্টিভে পরিণত করেন, অ্যাসার্টিভ করে ভয়েস চেঞ্জ করেন, তারপর প্রশ্নটা নিয়ে এসে করেন, যেটা আসবে সেটাই উত্তর, ঠিক আছে। জি স্যার। এটা কথা লিখি, হু আস্ক ইউ টু ড্রাফট দিস লেটার বা দিস বুক, লিখতে করেন দেখি, চেঞ্জ করেন দেখি।
বলেন এটা কিভাবে করবো? হু আস্কড মি টু ড্রাফট দিস লেটার? হু এর জায়গায় কারো বসান, কি স্যার বসাতে বাই হবে? বাই হোম। হোম। হ্যাঁ, তাহলে হি আস্কড ইউ, বাকিটা যা আছে তাই থাকবে। তাহলে ইউ ওয়্যার আস্কড, তাই না? বাকিটা যা আছে তাই থাকবে। তাহলে এখানে আমরা কি করতে পারি, উত্তরটা এরকম দিতে পারি, বাই হুম ওয়্যার ইউ আস্কড টু ড্রাফট দিস লেটার। কথা কি ক্লিয়ার? ইন্টারোগেটিভ আটকাবে? ইনশাল্লাহ স্যার পারবো। আচ্ছা, যদি হইতো, নির্দেশমূলক হইতো, যেমন বলতাম ডোন্ট লাফ এট মি, কি করতেন? স্যার লেট নট বি, লেট নট লাস্টের যেটা অবজেক্ট তারপর বি লাভড। একটু বলেন, পুরো বলেন, এখানে শর্টকাট বলে গেল ভাই, আপনার নাম কি? সেন্টেন্সের অবজেক্টটা শুনতে পাই নাই। আপনার নাম কি? মুন। কোন ইউনিভার্সিটি? কোন ইউনিভার্সিটি? স্যার জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর। একটা সেন্টেন্স লেখেন, এটা এটাতে লিখলাম। যেমন ধরেন এগুলো কি আমরা কি বলছি, দুটো টাইটেল দিলাম না, কি বলছিলাম সেন্টেন্সটা ভুলে গেলাম। ডোন্ট লাফ এট মি। ডোন্ট লাফ এট মি, এটা হচ্ছে ইম্প্যারেটিভ। এই ধরনের বাক্যকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, সাধারণত শুরুতে কি বলি বলেন? স্যার স্যার লেট লেট। নট। লেট দিয়ে করি সাধারণত। তাহলে লেট দিলাম, তারপরে কি আসবে? স্যার ডোন্টের কারণে নট আসবে। নট আগেও লিখতে, আচ্ছা আগেও লিখতে পারি তারপরে লিখতে পারি, কি বলবো? স্যার আমরা লেট নট। নট পরে চিন্তা করেন, এখানে কি লিখবো? তা লিখলাম, আপনাদের মধ্যে লিখলাম, তারপরে কি লিখবো? স্যার নিয়ে বি। আসবে না, অবজেক্ট আসবে না, তারপরে একটা ভি বসবে, তারপর V3, ডোন্ট লেট মি বি লাফ এট, বা এই নিয়ম দেওয়ার দরকার নেই। লাফ এট মানে বিদ্রুপ করা। এখন খেয়াল করেন এই বাক্যটা এরকম হলো কেন? ইম্পারেটিভ সেন্টেন্স হলে লেট দিয়ে শুরু করব, নেগেটিভের জন্য নট নিয়ে আসবো। এই নটটাকে আমি পরে লিখতে চেয়েছিলাম, নট মি বি নট। নটটা যদি সেন্টেন্সের শুরুতে লিখি, তাহলে এই ক্ষেত্রে এই নটটাকে এই লেটের সাথে নেগেটিভ ফর্মে লিখতে হয়, এরকম নেগেটিভ ফর্মে আমরা লিখি না। এই জন্য লেট মি বি নট লাস্ট এট, ঠিক আছে? এটা গ্রুপ ভার্ব, তাহলে এটা যা আছে তাই থাকবে। তার মানে আমার এখানে একটা বি ভার্ব বসাতে হবে, আর এটা অবজেক্টকে তার সামনে নিয়ে আসতে হবে। এখন কথা হলো অবজেক্টকে নিয়ে আসার পরে এটা অবজেক্টই কেন থাকলো, কেউ বলতে পারবে? স্যার লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসে। ভেরি গুড, লেটের পরে অবজেক্টিভ ফর্মে বসে, লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসে, এই জন্য আমরা এখানে লেট নিয়ে আসছি। লেটের পরে কি ফর্ম বসে? অবজেক্টিভ ফর্ম বসে। কথা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে
ইম্পারেটিভের ক্ষেত্রে এটা খেয়াল রাখবো। আর লেট দিয়ে খেয়াল রাখবেন সব সময় যে লেট দিয়ে যদি কখনো পারমিশন টারমিশন বোঝায়, তিনটা জিনিস বোঝায়, তাহলে আপনারা ওই শব্দগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। ঠিক আছে? যদি এরকম থাকে, ঠিক আছে, যে লেট দিয়ে যদি অর্ডার বসায়, যে লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে আছে না, এই তিনটা বিষয় অর্ডার, পারমিশন, আর একটা হচ্ছে শুড। যদি এই তিনটা থাকে, যদি এই তিনটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি লেট যে থাকবে, ঠিক আছে, তাহলে লেট তো থাকবে। লেট থাকলে আমরা কিন্তু কিভাবে করব? যদি লেট ইম্পারেটিভ সেন্টেন্সে লেট না থাকলে লেট যোগ করলাম, কিন্তু যদি বাক্য এরকম থাকে লেট দেম প্লে, বলতেছেন না কেন? এটা কিভাবে হবে? স্যার লেট দেম বি প্লেড। লেট দেম বি প্লে, এই ক্ষেত্রে আমরা না লিখে খেয়াল রাখবো লেট দিয়ে যদি শুরু হয় আর এই তিনটা যদি বোঝায়, তাহলে এখানে লেখেন দে, লেট দেম প্লে, এটা লেখেন দে মে বি, মে বি অ্যালাউড টু প্লে, এইভাবে করবেন। বাক্যগুলো মনে রাখবেন, হ্যাঁ, যে যদি, যদি লেট দিয়ে বাক্য শুরু হয়, সেই ক্ষেত্রে এই যে বি অ্যালাউডটা ব্যবহার করবেন, আর বাকিটা যেটা আছে আগের মতো করে ব্যবহার করবেন। এই অ্যালাউড টু পর্যন্ত এই যে এটা লেটের পরিবর্তে এটা বসাবেন, আর বাকিটুকু চেঞ্জ করে দিবেন, লেটের পরিবর্তে এটা বসাবেন। যদি এরকম থাকতো লেট আস হেল্প দ্য পুয়ার, এটা কি করতেন? বলেন এটা কি করতাম? এটা দেখেন পারমিশন বা অর্ডার কিছু বোঝাচ্ছে না, এটা শুড বোঝাচ্ছে। এখানে যদি এরকম দিতাম যে দা পোর মে বি অ্যালাউড টু বি হেল্পড, এটা 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 দিলে হলো লেট আস হেল্প দ্য পোর, চলো আমরা গরিবদের সাহায্য করি, তাহলে দা পোর শুড বি হেল্প, গরিবদের সাহায্য করা দরকার। এই নিয়মগুলো কিন্তু মনে রাখেন, হ্যাঁ, এই জায়গাগুলো মনে রাখেন। অনেকেরই এগুলো ভুল হয় বা ভুল হবে। আরো দুইটা দেখাচ্ছি আমি, দেখায় শেষ করবো। যেমন এটাকে আমি করব দা পোর, লেটের পরিবর্তে কি করব? শুড, আর পেসিভের জন্য বি নিয়ে আসবো হেল্প, বায়াস, বায়াসের আর দরকার নাই। লেট দ্য পোর শুড বি হেল্প, অর্থাৎ লেট দিয়ে বাক্য শুরু হলে এটা যদি বোঝায় তাহলে এরকম করে খেয়াল করবেন। কথা বুঝাতে স্যার পারছি? এই সেন্টেন্সটা কি স্যার এভাবে লেখা যায়, লেট দ্য পোর বি হেল্পড বাই আস? না, লেখা তো যাই, কিন্তু উত্তর যদি এটা অপশন থাকে তাহলে ওইটা হবে না। আপনি যেটা বললেন এটা হবে না। কেন হবে না দেখেন, লেট দ্য পুর বি হেল্প বাই আস, হ্যাঁ, গরিবদের সাহায্য করা হোক না গরিবদের সাহায্য করা উচিত, কোনটা বলি আমরা? স্যার উচিত বলি। হ্যাঁ, সেন্সের ক্ষেত্রে এই যে সেন্স ক্ষেত্রে কয়েকটা জায়গা আসবে, এই জায়গাগুলো আমরা একটু একটু খেয়াল রাখবো। কথা বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, এটা গেল। আর ওই যে আমরা বলছিলাম যে ওই দ্য লায়ন ইজ দ্য কিং অফ এনিম্যাল, এটা কি ধরনের বাক্য বলেন তো? স্যার অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ তো ঠিক আছে, এটা একটা সত্য বাক্য, ইউনিভার্সাল ট্রুথ, বা আমরা এটা মেনে নিছি। সূর্য পূর্ব দিকে উঠে, মেনে নিছি। যখন এই ধরনের থাকবে তখন আমরা দুইটা কথা বলার চেষ্টা করব। একটা বলার চেষ্টা করব যে ইট ইজ সেড অথবা পিপুল সে, এভাবে বলবো। ইট ইজ সেড দিয়ে আমি শুরুতেই সেন্টেন্স লিখছিলাম। আচ্ছা, কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, লাস্ট একটা কথা বলবো, এটা বলে শেষ করব। সেটা হচ্ছে যে এই লেট দিয়ে এত কিছু বাক্য আসার পরেও দুইটা বাক্য,
পরীক্ষায় বিভিন্ন সময় দেখা যায় যে ভিন্নভাবে আসে। যদি এইরকম ভিন্ন বাক্য আসে তাহলে সেই ক্ষেত্রে আপনার একটু ব্যতিক্রম হিসেবে ব্যবহার করতে হবে। ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা হচ্ছে যে যেমন ধরেন একটা বাক্য একবার দেখছিলাম, এই ক্ষেত্রে আপনি অনেকেই নানান ধরনের নিয়ম বলেন, নিয়ম না করে এই ক্ষেত্রে আপনি প্রাধান্য দিবেন। যেমন এরকম একটা প্রশ্ন আসছিল, স্প্রেড এ ম্যাট অন, ঠিক আছে? আরেকটা আসছিল এরকম, পুট আপ এ টেন্ট হিয়ার, ঠিক আছে? কি করা হোক, স্প্রেড এ ম্যাট অন ইট, একটা আপনার এই দুইটা কি বাক্য বলেন তো? স্যার অর্ডার, ইম্পারেটিভ। ইম্পারেটিভ, হ্যাঁ। আপনি এইভাবে মনে রাখেন যে এই দুইটা শব্দ যদি আসে তাহলে লেট না দিয়ে লেটের পরিবর্তে হ্যাভ দিবেন। লেট না দিয়ে লেটের পরিবর্তে কি দিবেন বলেন? স্যার হ্যাভ দিব। হ্যাভ দিব। তাহলে বাক্য দুইটা কিভাবে করব? হ্যাভ এ ম্যান স্প্রেড এর ভি3 এটাই, স্প্রেড অন ইট। আর পরেরটা কিভাবে দিব? এটা এক, এটা দুই, তাহলে এটা এক, তাহলে তাহলে 10 কি আছে, পুটা হিয়ার। স্যার তাহলে এই দুটো লেগে একটা পরীক্ষা আসতে পারে। স্যার হ্যাঁ, স্যার হ্যাভ এ মেট স্প্রেড অন ইট, এখানে তো স্যার ভি3 কোথাও তো ইউজ করিনি স্যার। কে বলছে? স্যার হ্যাভ, কে বলছে ভি3 ইউজ করে? স্প্রেড আর পুট তো ভি3। তাই নয় কি? ইয়েস স্যার। স্যার এই ক্ষেত্রে কোথাও বি বা বি ভার্ব ইউজ হবে না। ভি হ্যাভ তো আসলে বলছে, হ্যাভের জন্য তো ভি3 বসাই ফেলছে, তাহলে আর বি এর দরকার নেই। জি স্যার, বুঝতে পারছি। ভি3 বসাই, ভি বিটাকে কেন বসায় আনা? বিটাকে আমরা সবসময় বসাই এখানে ভি3 বসানোর জন্য, আমরা বিটাকে নিয়ে আসি। আসা বলে এটা বসবে না কেন, বসে এখানে বসতে হবে। এই হলো মোটামুটি ভয়েসের যে বিষয়গুলো, মানে থাকবে। ইনশাল্লাহ স্যার। স্যার এইগুলা একটু কঠিন লাগছে, মানে যেগুলা পরীক্ষায় আসে দেখাইলেন, এগুলার তো রুলস এর বাইরে থেকে, এগুলা কিভাবে উম, পারবো? ঠিক রুলস এর বাইরে করি, সবগুলোর সাথে কোনো না কোনো রুলস তো আমি অ্যাড করেই দিলাম আপনাদের, একটু মনে রাখবেন। তো স্যার প্রচলিত রুলস এর বাইরে আর কি। হ্যাঁ হ্যাঁ, প্রচলিত রুলস এর একটু বাইরে থাকবে, তবে আহ, আমি আপনাকে একবারে জিরো থেকে একবারে মানে টোটালটাই দেখানোর চেষ্টা করলাম। তো এটা একটা বিষয়। কোয়াসি পেসিভটা আমি বলি নাই, কোয়াসি পেসিভটা হচ্ছে কোনটা, ওই যে রাইস, হানি, হানি টেস্ট সুইট, রাইস সোল্ড চিপ, এগুলো তো আপনারা পারারই কথা। হ্যাঁ, ইট ইজ হানি, হানি কি, হানি টেস্ট সুইট, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড, দ্য হাউস ইজ বিং বিল্ড। এটা নর্মাল নিয়মের মধ্যে আছে, একটু খেয়াল রাখবেন এগুলো। ভাববাচ্য যেটা সেটা কি কোয়াসি পেসিভ বলা হয়। কোয়াসি পেসিভের ক্ষেত্রে আইডেন্টিফাই করতে দেয়, এখানে কারেকশন করতে দেয় না। এই হলো মোটামুটি আমাদের ভয়েস সম্পর্কে কথা। দেখেন, মনে হচ্ছে যে আসলে কিছুই পড়ি নাই, কিছুই পড়ি নাই, পড়িও না আমরা কিছু। 2 ঘন্টা কিন্তু চলে গেছে। তো বিষয়টা হচ্ছে যে একটু আমরা প্র্যাকটিস করার চেষ্টা করবো বা স্বাভাবিকভাবে একটু পড়ার চেষ্টা করবো, তাহলে দেখবেন আমাদের অনেক সহজেই মনে থাকবে ইনশাআল্লাহ। এম আই ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার আমাদের কি ট্রান্সফরমেশন পড়াবেন? স্যার সিম্পল দেখা কমপ্লেক্স দিব, কম্পাউন্ড। ওকে দেখা স্যার। দিব, নেই কোনো সমস্যা নেই। এই জিনিসগুলো ইজি, আপনি সেন্টেন্স শিখে ফেলছেন তো, সমস্যা নেই, দেখা যাবে ইনশাআল্লাহ। স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, ফ্রেজ ক্লজ থেকে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার হি ইজ এ ম্যান অফ ফ্রেন্ডলি নেচার,
এই জায়গায় স্যার এ ম্যান অফ ফ্রেন্ডলি নেচার এইটুকু কি হবে স্যার? ম্যান অফ ফ্রেন্ডলি নেচার এইটুকু কি হবে? অফ ফ্রেন্ডলি নেচার এইটুকু কি হবে স্যার? আরেকবার বলেন, স্যার হি ইজ এ একটা ম্যান একটা করে অফ, বলেন। স্যার হি ইজ এ ম্যান অফ ফ্রেন্ডলি নেচার। হুম। স্যার এখানে যদি আমরা পুরাটা নেই, এ ম্যান অফ ফ্রেন্ডলি নেচার, হুম। তাহলে কি হবে? আর যদি বলেন, স্যার, আচ্ছা একটা একটা করে করি। হি ইজ এ ম্যান অফ ফ্রেন্ডলি নেচার, এখন আপনি বলেন হি ইজ এ, তারপর বলতেছেন ফ্রেন্ড অফ, স্যার হি ম্যান ইজ অফ এ ম্যান, ফ্রেন্ডলি নেচার। হ্যাঁ হুম। হি ইজ এ ম্যান অফ ফ্রেন্ডলি নেচার। এখন বলেন যে এইটুকু দিয়ে কি উত্তর দিচ্ছেন? স্যার এ ম্যান অফ ফ্রেন্ডলি নেচার, এটা তো স্যার হি সম্পর্কে বলতেছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো স্যার। নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, জি স্যার। তাহলে হলো। স্যার এ ছাড়া যদি বলি স্যার, শুধু ম্যান অফ ফ্রেন্ডলি নেচার, তাহলে কি বলবো স্যার? আচ্ছা, তাহলে ম্যান অফ ফ্রেন্ডলি ফ্রেন্ডলি নেচার, তাহলে কি বলবেন? আপনি বলেন, আপনি বলেন এর এর এটা কোন পার্সন দিয়েছে এখানে? স্যার এটা তো স্যার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ পরে কি বসে? স্যার নাউন। Noun। ওকে স্যার। স্যার এই ম্যান অফ লেটার্স এর ক্ষেত্রেও কি তাই হবে? মানে এ ম্যান অফ লেটার্স যদি থাকে, যে হি ইজ আ ম্যান অফ লেটার্স, সেই ক্ষেত্রেও ওই এ ম্যান অফ লেটার একসাথে থাকলে হলো অ্যাডজেক্টিভ, আর এ বাদ দিয়ে থাকলে সেটা নাউন। হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এখন দেখেন এখানে আরেকটা ইয়ে আছে, প্যাচ আছে। প্যাচটা হচ্ছে যে প্রশ্নের মধ্যে অপশন কি আছে, এইটা একটা বড় বিষয়। ঠিক আছে, প্রশ্নের মধ্যে অপশন কি থাকবে সেটার উপর ভিত্তি করে উত্তরটা আপনাকে অনেক ক্ষেত্রেই নিতে হবে। কথা কি বুঝাতে পারছি? জি স্যার। এই জন্য অনেক সময় দেখবেন প্রশ্ন একই কিন্তু উত্তর চেঞ্জ হয়ে যাচ্ছে। স্যার এটা হচ্ছে স্যার আমাদের আরো 2-3 ক্লাস আগে স্যার আমরা মানে কয়েকজন মানে এটা নিয়ে কনফিউশনে ছিলাম স্যার, আমরা 3-4 জন মিলে। এই জন্য স্যার কোশ্চেনটা আর স্যার এই কয়েকদিন করা হয়নি স্যার। লাস্ট ক্লাসেও স্যার মানে ঢাকায় ছিলাম তো স্যার, ক্লাসটা করা হয়নি। নাহলে কেন স্যার ঢাকা কেন হয়ে যেত। গেছিলেন? স্যার একটা এক্সাম ছিল স্যার। কিসের? স্যার বিআরইবি স্যার, মানে স্যার পল্লী বিদ্যুতায়ন বোর্ড স্যার। ওটাতে কতজন ছিল? স্যার নিচে হচ্ছে স্যার 16 জন। আর স্যার মার্ক অনেক লাগছে স্যার। স্যার 70-র মতো ছিল কারেক্ট, তাও হয়নি স্যার। ওইখানে মনে হয় স্যার মানে যেটা শুনলাম স্যার 78-এর মতো লাগছে 80-তে। 80-তে 78 লাগছে? জি স্যার। ওরে বাপরে। এটা এই কারণে পরীক্ষা কি শুধু রিটেন ছিল না এমসিকিউ সহ ছিল? স্যার প্রথমে স্যার এমসিকিউ ছিল স্যার শুক্রবারে, শনিবারে স্যার রিটেন ছিল স্যার। এমসিকিউতে স্যার 168 জনকে টিকাইছে স্যার। পরীক্ষার্থী কতজন ছিল? স্যার পরীক্ষার্থী ছিল স্যার 22,000-এর মতো। বাপরে, অবস্থাটা চিন্তা করেন আসলে। বিষয়গুলো বিষয়গুলো এইভাবেই মানে হচ্ছে আর কি। তো পরীক্ষার্থী অনেক বেশি কিন্তু আমাদের ই কম, আসন কম। বিসিএস ওই রকমই আসে। যে এবার ফর্ম ফিল আপ করছেন আপনারা কেউ? জি স্যার করেছি স্যার। কয়জন করছেন ফর্ম ফিল আপ? স্যার কোচিং কোচিং থেকে নাকি স্যার ওভারঅল স্যার যে স্ট্যাটিস্টিক্সটা বের হয় সেটা স্যার। না, ই করছেন ভালোই। যে ওভারঅল স্ট্র্যাটেজিটা কি আমি জানি না, বলেন দেখি। স্যার ওই 8 তারিখ অথবা 9 তারিখ পর্যন্ত স্যার 1,38,000 অ্যাপ্লিকেশন পড়ছে টোটাল। মানে এটা হচ্ছে স্যার ওই যে বিভিন্ন মানে সোর্সে যে কোচিং সেন্টার গুলো আপডেট দেয় ওইরকম আর কি, বিভিন্ন পেজে ওইখান থেকে দেখা আর কি স্যার। ঠিক আছে, তাহলে বিদায় নেই আমরা। স্যার একটু প্রশ্ন ছিল। বলেন। ওই কি যেন বললেন, ইজ, এটাই প্রশ্ন। ম্যান অফ লেটার্স বলছেন না? না, দেখবেন দাগ আছে কোথায়। ঠিক আছে, এইখানে, এইখানে, এইখানে।
বের করেন, নিজেরাই খুঁজে খুঁজে বের করেন, দেখবেন হয়ে গেছে। 3টা জায়গায় দাগ বের করছি আমরা। আসি আমরা না নাই? স্যার আসি স্যার। হ্যাঁ, বের করেন। দেখেন প্রশ্ন, মানে যে প্রশ্নই করেন না কেন, প্রশ্নের ধরনটা নির্ভর করবে কি কিসের উপর? স্যার প্রশ্নটা নির্ভর করবে যে আপনার কোন জায়গায় আন্ডারলাইন করা। আপনি বের করেন, নর্মালি বের করেন, সেন্টেন্স এইভাবে ভাগ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে সমস্যা হচ্ছে না। ঠিক আছে? আর কি প্রশ্ন আছে বললেন? স্যার প্রথমে আপনার 35 এটাই মানে ফার্স্ট বিসিএস ছিল? আমার 35 ফার্স্ট বিসিএস না, আমার 35 ছিল থার্ড বিসিএস। আমার 33 ছিল ফার্স্ট, তখন আমি অনার্স। 34 ছিল ফার্স্ট, তখন আমি 33, তখন আমি অনার্স পরীক্ষা দিছি মাত্র, পরীক্ষা দিতে গেছি এমনি। এটা ছিল 34-এ, তখন আমি মাস্টার্স এর ছাত্র। অনার্স রেজাল্ট দিল, পাশ করলাম, তখন এপিআর ফর্মে দিয়েছিলাম 33। আর 34-এ দিলাম, 34-এ কোয়ালিফাই করলাম, 34-এ কোয়ালিফাই করার পরে আপনার রিটেন পরীক্ষা দিই নেই, নানান ভেজাল হইলো। মানে অনেকটা ভয়েই বলতে পারেন যে পড়াশোনা ছেড়ে দিছি অনেকদিন ধরে, পড়াশোনা করে নিয়ে প্রিপারেশন ছাড়া পরীক্ষা প্রস্তুতি হবে না। তো এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। আর পরে তো দিলাম, 35-এ হইলো, 35 হইলো। তো 34 ছিল প্রথম অভিজ্ঞতা। 34-এ কোয়ালিফাই করলাম। ওই তখন ওই যে কোটা আন্দোলনের বিষয়টা থাকলো, তখন ওই যে অনেক ভেজাল হয়েছিল, ওইটা দিল্লি থেকেই কোটা ছিল। তারপরে এটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, পরে আবার রেজাল্ট দিল। এই মাঝখানে 1 বছর মতো মনে হয় কেটে গেছিল। তো সব মিলে 35। আর কোনো কোশ্চেন? স্যার আপনি ইন ফুল সুইং পড়াশোনা শুরু করছিলেন কবে থেকে, মানে অনার্সের আগে থেকেই? এরকম কোনো নাই, কোনো ফিক্স নাই। আমি একদিন বলছিলাম যে আসলে পরীক্ষার প্রস্তুতি কিভাবে হয়, পরীক্ষার প্রস্তুতি যে আপনার কোনো ওইরকম কোনো প্রস্তুতি নাই। যখন সময় পেতাম তখনই পড়তাম, যখন পত্রিকা পেলে পত্রিকা পড়তাম, গল্পের বই পেলে গল্পের বই পড়তাম, যখন যেটা ভালো লাগতো সেটাই পড়তাম। তো পড়তে পড়তে কেমনে কেমনে যেন হয়ে গেছে, কিন্তু বিষয় হলো যে পড়তে হবে, পড়ার মধ্যে থাকতে হবে। হম, এটা হচ্ছে মূল বিষয়, যে পড়ার মধ্যে থাকতে হবে। হ্যাঁ। স্যার হ্যাঁ। অফ ফ্রেন্ডলি নেচার এইটুকু অ্যাডজেক্টিভ, ম্যান অফ ফ্রেন্ডলি নেচার নাউন, এ ম্যান অফ ফ্রেন্ডলি নেচার অ্যাডজেক্টিভ। আচ্ছা, এই ম্যান অফ ফ্রেন্ডলি, উত্তর উত্তর ধরে ধরে করবো। ইজ এ ম্যান অফ ফ্রেন্ডলি নেচার, পুরোটাকে আমরা নাউন ফ্রেজ বলতে পারি। ঠিক আছে? যদি অবজেক্ট হিসেবে চিন্তা করি, যদি না থাকে তাহলে অ্যাডজেক্টিভ বলবো। আর ম্যান অফ ফ্রেন্ডলি নেচার এটাকে নাউন বলবো, আর অফ ফ্রেন্ডলি নেচার শুধু যদি এটুকু আসতো তাহলে এটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারবো, যদি অপশন থাকে। আর যদি না থাকে তখন আবার আরেকটা ব্যাখ্যা হবে, ইজ এ ম্যান অফ, কিরকম ম্যান, ফ্রেন্ডলি নেচার। যদি অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকে তখন আবার উত্তর পেয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝছেন? জি স্যার। হ্যাঁ, ভাই ভেঙে ভেঙে বলবেন, আর ফ্রেজের ক্লাসটা দেখবেন, এটা ভালো। আরো কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ আগামী ক্লাসে বাকি কথা বলবো। পরীক্ষা নিয়ে যদি কথা থাকে প্রয়োজনে একদিন আলাদাভাবে কথা বলবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আজকে স্যার। বিদায় নিচ্ছি। হ্যাঁ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওকে, ভালো থাকবেন সবাই।